নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। আসলে মেয়েটা আমার জন্য দেখা হচ্ছে। 4 বছর আগে যখন আমার প্রাক্তন আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরেছিল, তখন বিয়ে করার ইচ্ছাটাই মরে গিয়েছিল। তবে পরিবারের চাপে 4 বছর তো বিয়ের কথাই এড়িয়ে গিয়েছি। তবে এখন আর পারছি না। তবে দেখতে গেলেই তো আর বিয়ে হচ্ছে না, এই বলে সান্ত্বনা দিয়ে তাদের হাসির সাথে মেতে উঠেছি। 3 বছর আগেই পড়াশোনা শেষ করেছি। তবে 4 বছর আগে যখন আমি আমার প্রাক্তনকে বিয়ে করতে চাই, তখন প্রাক্তনের বাবা বড় গলায় আমাকে কথা শুনিয়ে তাড়িয়ে দিয়েছিল, শুধু টাকায় করতে পারতাম না বলে। আর সমবয়সী ছিলাম, তাই হয়তো এটাই কপালে লেখা ছিল। ওর বিয়ে একটা বড়লোক ছেলের সাথে ঠিক করে। সেদিন রাতে ও আমাকে ফোন দেয়। ফোন কানে রেখে ঘন্টা 3 আমরা কথা বলিনি, শুধু কেঁদেছি। তারপর দুজনেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করি। সে বয়সেও সেটা আবেগ বা মোহ ছিল না, ছিল না কোনো শারীরিক চাহিদা, শুধু ছিল ভালোবাসা। তবে সব ভালোবাসার পূর্ণতা হয় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণই থেকে যায়। পালিয়ে যাওয়ার তারিখও ঠিক। ওর কবুল বলে বিয়ে করার ঠিক 1 ঘন্টা আগে আমরা এই শহর ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাব। তবে সেদিন রাত 11টার ট্রেনের টিকিটও কেটে রেখেছিলাম। তিস্তা এক্সপ্রেস ছিল ট্রেনটি। কোথায় নামবো তার নিশ্চয়তা ছিল না, তবে স্বপ্ন ছিল এই রাত ও ট্রেনটি নিয়ে। তবে ঘড়ির কাঁটা 11টায় পৌঁছে যায়। তিস্তা এক্সপ্রেস প্ল্যাটফর্মে চলে আসে, আবার সঠিক সময় প্ল্যাটফর্ম খালি করে। তবুও সে আসেনি। এয়ারপোর্ট থেকে এই ট্রেনটি সর্বশেষ ট্রেন ছিল সেদিনের। সকাল অবধি নির্ঘুমভাবে কাটিয়ে দিই, তবে তার দেখা মেলেনি আর। তবে ফোনে ভিডিও মেসেজ পেয়েছিলাম একটি, যেটা পাওয়ার পর গিয়েছিলাম তার বাড়ি। তবে সেখানে কেউ ছিল না। বাড়ি বিক্রি নাকি অনেক আগেই হয়ে গিয়েছে, আর তারাও নাকি শহর ছেড়ে দিয়েছে। কিছু প্রশ্নের উত্তর মেলেনি সেদিন, খুঁজিনিও তাকে আর। আর স্বপ্নগুলো অপূর্ণ রয়ে যদি তার স্বপ্ন পূর্ণতা পায়, তাহলে সেটাই সই। আজও সেই তিস্তা এক্সপ্রেস, সেই আগের মতোই কালো অন্ধকার রাত। ছুপ ছুপ করে আপন গতিতে ট্রেন চলছে, আর তার ভেতরেই বসে আছি আমি। নভেম্বরের শেষের দিক, হালকা শীতের আভাসও পাওয়া যায় রাতের গভীরতার সাথে। তবে বাইরের দৃশ্যটা মন জুড়িয়ে যাওয়ার মতো। বাইরে তাকিয়ে থাকতে থাকতেই একটা চাদর গায়ে দিয়ে কখন ঘুমিয়ে গেছি বলতেই পারি না। তবে চোখ খুলল মানুষের কোলাহলে। চোখ খুলে তাকিয়ে দেখি জামালপুর স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে আছে। তখন সময় সকাল 5টা। কতক্ষণ সময়ের জন্য দাঁড়িয়েছে না জেনেই ট্রেন থেকে নামবো কি নামবো না বুঝে উঠতে পারছিলাম না। তবে যখন জামালপুরে পা রাখবো, তখনই ট্রেনের হুইলচেয়ারটা বেজে উঠল, আর পিঠে কেউ হাত রাখলো। পেছনে ফিরে দেখি ভাবি। তাকে দেখে শুকনো একটা হাসি দিয়ে ট্রেনের দরজাটা লাগিয়ে দিলাম। তারপর নিজের জায়গায় এসে বসলাম। আমার সাথে ভাইয়া ঘুমাচ্ছে। ভাবি ভাইয়াকে ডেকে তুলে তার সিটে পাঠিয়ে দিল, আর এসে আমার পাশে বসলো। ভাবির কোনো ভাই নেই, বলতে গেলে তার মা ছাড়া আর কেউ নেই। ভাবি আমাকে তার ছোট ভাই ভাবে। আমার যেহেতু বোন নেই, তাই ভাবিকেই বোনের চেয়ে বেশি ভাবি। ভাবি আমার হাতটা ধরে বলল, এখনো ভুলতে পারিসনি অতীত? এই ক্ষতগুলো প্রকাশ্যে না থাকলেও ভিতরের পরিমাণ কতটা বুঝতে পারছি। আমি শুকনো হাসি দিয়ে বললাম, থাক না ভাবি, অতীত তুলেই বা কি লাভ? যতটা ভুলে থাকা যায় ততটাই মঙ্গল। নিজের দিকে একবার খেয়াল কর। তোর মনের অবস্থা জানতে চাইবো না, তবে যে সিদ্ধান্ত নিবি সেটাতে যাতে তোর খুশিটা থাকে। নিজের খুশির জন্যই তো করছি। নিজের মনকে প্রশ্ন করে দেখ, উত্তরটা তুই আমার থেকেই ভালো জানবি। হয়তো আমাদের খুশির জন্য তুই বিয়ে করার সিদ্ধান্ত নিলি এবং বিয়েও করে নিলি, তবে যেদিন সবার সামনে সবটা প্রকাশ পাবে, সেদিন সবাই কষ্ট পাবে। শুধু সেই মেয়েটা যে তোর জীবনে জড়াবে, বরং আমি, বাবা, মা, তোর ভাইয়া সকলেই। কোনো উত্তর ছিল না আমার কাছে, কারণ আমি এই সিদ্ধান্তে খুশি ছিলাম না। পরিবারের জন্যই এত দূর আসা। দেখ, তোর সময় লাগলে তুই নিয়ে নে, তবু আমাদের খুশির জন্য নিজের খুশিটা বিসর্জন দিস না। অন্যকে খুশি রাখতে গেলে আগে নিজেকে খুশি রাখতে হবে। ভাবির কথায় লজিক আছে, বলতে হবে। তবে আমি না ওকে ভুলতে পারছি না,
কাউকে আপন করে নিজের জীবনে জড়াতে পারছি। হঠাৎই চলন্ত ট্রেন থেমে যায় আর আমার ভাবনার অবসান ঘটে। জানালা দিয়ে বাইরে মাথা বের করে দেখি দেওয়ানগঞ্জ বাজার লেখা দেখা যাচ্ছে। তার মানে এটাই আমাদের গন্তব্য। আর তার থেকেও বড় কথা, ট্রেনটি আর আগে যাবে না, কারণ এটাই এই পথের শেষ। হিমেল হাওয়ায় ঠান্ডা লাগছে, তবে স্টেশনে ঘুমানো মানুষদের দেখে সেটাও চলে গিয়েছে। সময়ের অনেকটা আগেই পৌঁছে গিয়েছি। সবাই ব্যাগগুলো আমাকে দিয়ে নাস্তা করতে চলে গেল, কারণ জায়গাটা নতুন, কাউকে বিশ্বাস করা যায় না। তাই পরিপূর্ণভাবে আলো ফুটবার আগে স্টেশন ছাড়া যাবে না। আমি বসে বসে ফোন টিপছিলাম, তখনই একজন গর্ভবতী মহিলা এসে হাত পাতে আমার কাছে। সাহেব, আমার সন্তান পেটে, ভালো মতো কিছু খাইতে পারি না, যদি কিছু দিতেন। আমার নানা সবসময় একটা কথা বলতেন, যদি তোমার কাছে কেউ হাত পাতে তাহলে তাকে ফিরিয়ে দিও না। ওনার হাতে টাকা না থাকলেও উনি কাউকে খালি হাতে ফেরাতেন না। উনি সবসময় টাকা ভাঙতি করে চালের ডামে, বয়মের ভেতর ও নানা জায়গায় রেখে দিতেন। যখন কেউ এসে চাইতো তখন বের করে দিতেন। তাহলে এখন আমি বা একজন গর্ভবতী মহিলাকে কি করে ফিরিয়ে দেই? যখন 500 টাকার নোটটি বের করে তার হাতে দিব, তখন তার দিকে তাকাতেই নোটটি পড়ে যায়। সেও আমার দিকে বিস্ময় প্রকাশ করে। এতক্ষণ মাথা নিচে দেওয়ায় ও আবছা আলোয় চেহারা দেখতে পায়নি, তবে যখন দেখেছে সে সেখান থেকে উল্টো ঘুরে হাঁটতে থাকে। গর্ভবতী মহিলাকে দেখে আমার হৃদস্পন্দনের মাত্রাই বেরিয়ে যাচ্ছে, কারণ সে ছিল ছায়া, আমার প্রাক্তন। এভাবে তার সাথে দেখা হবে কল্পনাও করিনি। আর তাকে এই অবস্থায় দেখব সেটাও ভাবিনি কখনো। সে চলে যেতে নিলে তার হাতটা ধরে তাকে আমি আটকে ফেলি। মনের মাঝে হাজারো প্রশ্নের ঝড় উঠেছে। এই ঝড় সহজে থামবার নয়। কি হবে এখন বা আগে? তুমি অপরদিকে ঘুরে নিঃশব্দে কাঁদে, তবে একটা কথাও বলে না। আজও চুপ করে থাকবে? কেন আজও কিছু বলবে না? এইবার আমার দিকে ফিরে একটা দীর্ঘশ্বাস নিয়ে আমার হাত থেকে তার হাত ছাড়িয়ে বলে, কি বলবো? এখনো কি বলার মতো কিছু রয়েছে? আজও আমার থেকে শুনতে চাও? হ্যাঁ, শুধু আজ নয়, স্বপ্নটা শেষ নিঃশ্বাস অবধি বলার মতো দেখেছিলাম। তবে কেন? আমার মনে যে প্রশ্নের ঝড় বইছিল সেটা তো বন্ধ হয়ে গিয়েছিল। আজ আবারও সেই ঝড় তুলে কেন পালিয়ে যাচ্ছ? শান্ত গলায় আমার দিকে তাকিয়ে বলে, মাহিন, তোমার প্রশ্নের জবাব আমার কাছে নেই। আর কি বা বলবো আমি? আর কেনই বা তুমি বিশ্বাস করবে? আজ তোমায় বলতেই হবে যে সম্পর্ক পূর্ণতার জন্য তখন এত কিছু করেছিলে। কি এমন হয়েছিল যে তা অপূর্ণই রাখতে হলো? ছায়া, ছায়া, আজ তোমার মুখ খুলতেই হবে। আজও কি সেই সময় আছে? অনেকটা দেরি হয়ে গেল না প্রশ্নগুলো জিজ্ঞেস করার জন্য? 4 বছর কিন্তু কম সময় না মাহিন। 4 বছর না ছায়া, 4 বছর 5 মাস 27 দিন 8 ঘন্টা 35 মিনিট। সময়টা খুবই অল্প। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে নীরব দর্শক হয়ে যায়। ততক্ষণে পরিবারের সকলেই আবার স্টেশনের ভেতরে প্রবেশ করে। ও কথা না বলে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আটকে নিয়েছি। তখনই আমার পরিবারের লোকেরা নাস্তা শেষ করে স্টেশনে ফিরে আমাকে প্রাক্তনের হাত ধরে থাকতে দেখে অবাক হয়ে যায়। দূর থেকে তারা চিনতে পারে না, তারা দূর থেকে অসহায় একজন মহিলা ভাবে। কিন্তু তারা যখনই কাছে আসে, আস্তে আস্তে বিস্ময় হয়ে যায়, কারণ তারা হয়তো ছায়াকে এভাবে এই জায়গায় আশা করেনি। কে কি বলবে তা খুঁজে পাচ্ছে না। এত বছর পর এই অবস্থায় দেখে তারা আমার থেকেও বেশি অবাক হয়েছে। একটু ঝাঁঝালো কণ্ঠেই কথাটা বলল আমাকে, মাহিন, ও এখানে কেন? আর তুই বা ওর হাত ধরে আছিস কেন? হাতটা ছেড়ে দিন, না হয় আপনারই সমস্যা হবে। আমি এখন শুধু রাস্তার মেয়ে, আমার কোনো ঠিকানা নেই, আমি আর আগের ছায়া নেই। ওর এই কথায় ওর কষ্টটা স্পষ্ট ফুটে ওঠে, তবে সবার এর অর্থটা বোঝার ক্ষমতা নেই। আমি এখন কি করব, কোন দিকে হাঁটবো বুঝে উঠতে পারছি না, কারণ একদিকে পরিবার, আবার আরেকদিকে প্রাক্তন। প্রশ্নগুলো ঝড় তুলে তুলপার করে ফেলতেছে। তবে কেন জানি আজ ছায়ার পাশে দাঁড়াতে খুব ইচ্ছে করছে। তবে মায়ের কড়া নির্দেশ যাতে করে হাতটা ছেড়ে দেই। তবে যে মানুষটি সেদিন এভাবে ছেড়ে গিয়েছিল, সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিল,
শুধু একটু সুখের জন্য, তাহলে আজ তার এই অবস্থা কি করে? বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। ভাবনার জগতে ডুবে থাকার মাঝেই আবারও কানে ঝাঁঝালো কণ্ঠে ভেসে আসলো, তুই এখনো ওর হাত ধরে আছিস? তোকে আমি কি বললাম শুনতে পাসনি? আমি এখন আর হাত ধরে রাখতে পারিনি, হাতটা ছেড়ে দিয়েছি। কেনই বা ছাড়লাম, তাও অজানা আমার কাছে। জীবনের মোড়গুলো বড়ই অদ্ভুত। যেখানে সবটা শেষ হয়েছিল, আজ সেখান থেকেই আবার শুরু হতে যাচ্ছে। তবে সব যেন গুলিয়ে যাচ্ছে। একটু রেগে বলল, আরে ওকে কি বলছিস? ওদের মতো মেয়ের লজ্জা শরম আছে নাকি? যদি থাকতো তাহলে এভাবে অসহায় সেজে গুজে আবার আমার ছেলের কাছে আসতো না। ছায়া চুপচাপ সব কথা শুনে যাচ্ছে। আমি যেন কিছুই বলতে গিয়েও বলতে পারলাম না, জানি না কেন। আমি আজ থেমে গেলাম, কিন্তু ছায়া ঠিকই আমাকে তার পাশে আশা করেছিল। তবে চুপ থাকতে দেখে সে নিরাশ হয়ে গেল। মনে মনে কথাগুলো নিজেকেই বলল, আর হয়তো তুমি আমাকে ভালোবাসো না। যদি বাসতে তাহলে অবশ্যই আমার অপমানগুলো এভাবে সহ্য করতে না। তুমি বদলে গেছো, হয়তো নিজের জীবনে এগিয়ে গেছো। বিশ্বাস করো, আমি পারিনি বদলাতে, না এগিয়ে যেতে। আজকের পরিস্থিতি আমাকে এ পর্যায়ে দাঁড় করিয়েছে। তুমি যদি সবটা জানতে তাহলে হয়তো এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে না। তারপর চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল। তবে পরক্ষণেই এক ফোঁটা চোখের জল তার গাল বেয়ে নিচে পড়ল। রাগে একটা ধাক্কা দিয়ে, কান্নার অভিনয় করে আবার আমার ছেলের মন গোলাতে এসেছিস কালনাগিনী। দূর হ আমার চোখের সামনে থেকে। ধাক্কার তাল সামলাতে না পেরে ছায়া পড়ে যেতে নিলে আমি তাকে ধরে ফেলি। তাকে ধরার ইচ্ছা ছিল না, তবে এই অবস্থায় দেখে অনিচ্ছা থাকা সত্ত্বেও ধরে ফেলি। আপনাকে আমাকে ধরতে হবে না, মানুষের লাথি ও ধাক্কা খেয়ে বেঁচে আছি। এগুলো এখন আমার কাছে নতুন নয়। আমি জানতাম না আজ আপনারা এখানে আসবেন, আর অন্ধকার থাকায় চিনতেও পারিনি। যদি চিনতাম তাহলে সামনে যেতাম না। আসলে আমি অভাগী। ভালো থাকবেন, আমি এখন আসি। একদমে কথাগুলো বলে সে উল্টো দিকে হাঁটা শুরু করলো। জানি না কেন তার প্রত্যেকটা কথা আমার বুকে এসে গেঁথেছিল। পরিবারের সবাই তার এমন কথা শুনে অবাক হয়েছে। আমি তার যাওয়ার দিকে তাকিয়েছিলাম, কেন জানি চাইতেও তাকে ফিরিয়ে আনতে পারছিলাম না। শুধু অবাক নয়নে তার বদলে যাওয়ার কারণ খুঁজতেছিলাম। মনে মনে নিজেই তাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, জানো প্রিয়, আমি বদলে যাইনি, এখনো ভালোবাসি। আগের মতো নয়, বরং তার থেকেও বেশি। তোমাকে হারানোর পর প্রায় পাগলই ছিলাম। আজও তোমার আমাকে ছেড়ে যাওয়ার কারণ খুঁজে বেড়াই। আজকে সবাই যখন তোমার কথা শোনাতে ব্যস্ত, তখন মনের মাঝে কিছু একটা সংশয়ের জন্য তোমার পাশে দাঁড়াতে পারিনি। তবে আমি বদলে যাইনি, বরং এখনো আগের থেকে অনেক বেশি ভালোবাসি। কেন সেদিন ওভাবে হারিয়েছিলে, কথাগুলো মনের ভেতরেই রয়ে গেল। চোখ বন্ধ করতেই যেন চোখের পানি বাদ পেরিয়ে যাওয়ার সুযোগ পেল। তবুও নিজেকে সামলে নিলাম। অনেকটা সময় নীরবতা বজায় ছিল আমাদের সবার মাঝে। কেউ কারো সাথে তেমন কোনো কথা বলতে ছিল না। এভাবেই রওনা দিলাম আত্মীয়দের বাড়ির উদ্দেশ্যে। তবে স্টেশনে যেন মনটা পড়ে রইল। কেন জানি না, ছায়ার পাশে থেকে সবটা জানতে ইচ্ছে করতেছে, কিন্তু অভিমানের পাল্লা এতই ভারী যে পারছি না তার পাশে দাঁড়াতে। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। তবে যাদের বাড়িতে মেয়ে দেখতে এসেছি, সেই বাড়িটা সম্পূর্ণ পুরনো, ডাকবাংলোর মতো, বিশাল সাইজ, অদ্ভুত দেখতে। বাড়ির দিকে তাকিয়ে ছায়ার কথাটা যেন কিছুক্ষণের জন্য মন থেকে সরে গেল। আর আমিও বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখানে আমাদের 2 রাত 3 দিন থাকতে হবে, মেয়ে দেখার জন্য নয়, বরং তাদের মেহমান হিসেবে। তাদের পরিবার উচ্চবিত্ত বলে মনে হয় না, তবে তাদের ভেতরটা আপনাদের সব ধারণা বদলে দেবে। এখন আমাদের মেয়ে দেখার পালা। অপেক্ষার প্রহর কাটিয়ে যখন কনেকে লাল শাড়ি পরিয়ে আমাদের সামনে এনে বসালো, তখনও মেয়েটির চেহারা দেখতে পাইনি, কারণ ঘোমটাটা একটু বড়সড়ই ছিল। যখন সবার সম্মতিতে ঘোমটা খুলল, তখন সবাই তাকিয়েছিল। আমিও তার সৌন্দর্যের দিকে তাকিয়েছিলাম, তবে হারিয়ে গিয়েছিলাম অন্য জগতে। তার এমন সাজ দেখে মনে পড়ে যায় ছায়ার কথা। সম্পর্ক চলাকালীন একদিন আমার জন্মদিনে সে এভাবেই সেজে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। একদম এইরকম সাজগোজ দেখে অনেকটাই অবাক হলাম, কারণ এরকম সাজের বর্ণনা
শুধু আমিই বলেছিলাম ছায়াকে। তাকে যখন জিজ্ঞেস করছিলাম কে সাজিয়েছে, তখন সে উত্তর দিয়েছিল তার বান্ধবী। কিন্তু কোনোদিন তার বান্ধবীর সাথে আমার দেখা হয়নি, শুধু নামটা শুনেছিলাম, মরিয়ম। অদ্ভুত তাই না? হঠাৎই একটা প্রশ্নের সম্মুখীন হতে হলো আমায়। ভাবিনি সে করবে। হ্যাঁ, কনের ভেসে আসা মেয়েটি বলল, আপনার না এরকম সাজ পছন্দ, তাই তো এরকম সাজলাম। ভালো লাগেনি? আমার বিয়েতে তেমন কোনো ইন্টারেস্ট নেই, তাই তো কনের নামটা অজানা আমার কাছে। তার প্রশ্নের জবাবে আমি উল্টো প্রশ্ন করলাম। আমার প্রশ্নে পুরো পরিবেশ মহলই বদলে গেল। শান্তভাবে তার দিকে তাকিয়ে, আপনাকে কে সাজিয়েছে? সে কে? কি তার নাম? আমার এমন প্রশ্ন যেন তাদের মাথার উপর দিয়ে গেল। আর কনে সাজে থাকা উনি তো একদম বোকা হয়ে গেল। পেছন থেকে হালকা ধমক দিয়ে, কে সাজিয়েছে সেটা বড় কথা, নাকি ওকে কেমন লাগছে সেটা বড়? আমিও সোজাসাপটা উত্তর দিলাম, বর্তমানে আমার কাছে কে সাজিয়েছে সেটাই বড় কথা। আপনি বলেন, কে সাজিয়েছে আপনায়? কি নাম তার? আমার এমন অদ্ভুত কৌতূহলী আচরণে সবাই যেন বিরক্ত হয়ে গেল। বাড়ির লোক তো ভাবতেই আছে আজ মান সম্মান হয়তো সব শেষ। তবে সব কিছুর ঊর্ধ্বে সেই মেয়েটি আমাকে তার খোঁজ দিল যে তাকে সাজিয়েছে। তার নাম তো বলতে পারেনি, বরং মেয়েটি যে ঘরে আছে সে ঘর দেখিয়ে দিল। আমিও উঠে সেদিকে যাত্রা শুরু করলাম, কারণ মনের মাঝে হাজারো প্রশ্নের তোলপাড় চলছে। লাগছে যেন সবকিছু একই সূত্রে গাঁথা। পেছনে বাবা মা ভাই ভাবি সবাই ডেকেছে, কিন্তু আমার সেদিকে কোনো খেয়ালই ছিল না। সবকিছু তোয়াক্কা না করে সেই ঘরে নক করে যখন ঘরে প্রবেশ করলাম, ভেতরে গিয়ে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। কারণ ভেতরে এমন কিছু দেখতে হবে তা আমার কল্পনাতেও ছিল না। কারণ যে মানুষটার চেহারা আমি কল্পনাতে এঁকেছি আর যাকে সামনে দেখছি, দুটোর মাঝে আকাশ পাতাল তফাৎ। ঘরের ভেতর 12 কিংবা 13 বছরের একটা মেয়ে রয়েছে। মেয়েটি এটা ওটা আঁকাআঁকি করতেছিল, তবে আমায় দেখে থেমে গেল। আমাকে দেখে মেয়েটি প্রশ্ন ছুড়ে দিল, আপনি এই ঘরে ভুলে চলে এসেছেন? আমায় দেখে একটু ইতস্তত হলো না, বরং শান্তভাবেই বলল। এমনভাবে কথাটা বলল যেন আমি তার পরিচিত কেউ। আমি নিজেকে শান্ত করে জবাবে বললাম, তুমি কি আমায় চেনো? আমাকে এভাবে দেখে ভয় বা বিরক্তির ছাপ কেন নেই তোমার চেহারায়? হ্যাঁ চিনি তো, আপনি তো লিলু আন্টিকে দেখতে এসেছেন। তাছাড়া চেহারা নিয়ে কিছু বলছেন বুঝতে পারছি না। তার মানে যাকে দেখতে এসেছি তার নাম নীলু, কিন্তু এখন তো এসব জানার বোঝার সময় নেই। তাই তাকে প্রশ্ন করলাম, তোমার নামটাই বা কি? তোমার আন্টিকে কে সাজিয়েছে? আমার নাম নিপা, আমিই তো সাজিয়েছি আন্টিকে। কেন, দেখতে খারাপ হয়েছে নাকি? নালিশ করতে এসেছেন? কি তুমি? এরকম করে সাজানো তোমায় কে শিখিয়েছে? আর আমার লাগবে সেটা কি করে জানলে? আমি আমার আম্মু থেকে শিখেছিলাম যখন ছোট ছিলাম। তবে আপনার ভালো লাগবে সেটা শুধু আন্দাজ করে বলেছিলাম। তোমার আম্মুকে একটু ডাকো, তোমার আম্মুর সাথে কথা বলতে চাই। এই কথাটি বলার পর নিপা একটু চুপচাপ হয়ে গেল। মন খারাপ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আম্মু মারা গেছে যখন আমার 7 বছর বয়স। আমি দুঃখিত, আমি আসলে জানতাম না। মন খারাপ করো না, তোমার আম্মু তোমার পাশেই আছে, সেই দূর থেকে তোমার উপর নজর রাখছে। ধমকের সুরে পেছন থেকে বলল, মাহিন, তুই কি শুরু করেছিস বলতো? মান সম্মান কি কিছুই রাখবি না? কে না কে সাজিয়েছে তা দেখার জন্য এরকম একটা মহল থেকে সব ছেড়ে ছুড়ে চলে এলি? চল এখন আমার সাথে। কিছুই বলতে পারলাম না, কারণ এখানে তো আমি এসেছি লিলুকে দেখতে। পছন্দ হলে হয়তো তার সাথে বিয়েও দিয়ে দিবে। মায়ের এক কথা বকা শুনে তার পিছন পিছন হেঁটে আবারও সেই আগের অবস্থানে চলে আসলাম। তবে নিপার সাথে কথা যেন অসমাপ্ত রয়ে গেছে। আবার কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে তাদের কথাবার্তা শেষ হলে আমাদের দুজনকে একটি ঘরে আলাদাভাবে কথা বলতে পাঠায়। তবে লিলুর মুখ দেখে মনে হচ্ছে সে আমায় বিয়ে করতে রাজি। যদি এখনই করতে বলে তাহলে এখনই করে নিবে। বিষয়টা কেন যায় না সুবিধা ঠিকছে না। মিনিট 5 হয়ে গেছে, কেউ কথা বলছি না। সে হয়তো মেয়ে হয়ে আগে কিভাবে বলবে সেটা ভেবে চুপচাপ আছে, তবে আমি তো অতীত ভেবে নীরব হয়ে আছি। নীরবতা ভেঙে আমি বললাম, আচ্ছা
একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন তো? করেন। তবে কেন জানি মনে হচ্ছে প্রশ্নটা আমাদের সম্পর্কের বাইরে হবে। হতে পারে। সমস্যা নাই, বলেন। আচ্ছা, নিপা মেয়েটিকে কি হয় আপনাদের? মুচকি হেসে জবাব দিল, বলেছিলাম সম্পর্কে বাইরের প্রশ্নটাই করবেন, আর সেটাই হলো তো। তাহলে শুনুন, নিপার মানি 7 বছর আগেই মারা গেছে। নিপা থাকে তার নানার সাথে। এখানে এসেছে তার খালাকে খুঁজতে। তার নানা নিপা নিয়ে কত জায়গায় খুঁজবে, তাই আমাদের মেহমান হয়ে আছে। আর নিপা সারাদিন আমার সাথেই থাকে, এতে দুজনের সময়টাই কেটে যায়। ও আচ্ছা, চলুন, অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আমাদের ব্যাপারে কথা না বলেই চলে যাবেন? একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলাম, আপনাদের বাসায় তো আরো অনেক কিছু রয়েছে। এখানে এমনিতেই একটু সময় লেগে গেছে। দেরি হলে তারা নানান কথা ভাববে। আমাদের সময়টা না হয় পরের জন্য উঠিয়ে রাখলাম। মাথা নিচু করে শুধু আচ্ছা বলল। তারপর চলে আসলাম আবারও সেই বিরক্তিকর মহলে। দেখা দেখির সভা শেষ হওয়ার পর গ্রাম ঘুরে দেখার উসিলায় বেরিয়ে পড়লাম। গন্তব্য আমার দেওয়ানগঞ্জ বাজার স্টেশন। মিথ্যে বলার কারণটা খুঁজে পেলাম না। স্টেশনে পৌঁছে এদিক ওদিক তাকালাম। আবারও সেই করুণ দৃশ্য। সবেমাত্র ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি থেমেছে। লোকজন নামতে ব্যস্ত, আর অন্যদিকে ছায়া প্রত্যেকের কাছে হাত ফেলাতে ব্যস্ত। কেন জানি নিজেকে সামলে রাখা কষ্টকর হচ্ছিল। তবু এক কদম এগিয়ে কিছু একটা মনে করে 3 কদম পিছিয়ে গেলাম। দূর থেকেই ছায়ার বিভিন্ন লোকের কাছে সামান্য খাবারের জন্য হাত পাতা দেখতেছিলাম। আমি কেন কিছু করতে পারছি না? কেন তার চোখের জল আমার সহ্য হচ্ছে? মনের কোনায় কতটুকু পরিমাণ অভিমান জমলে একটা মানুষ আমার মতো পাষাণ হতে পারে? হঠাৎই দেখলাম একটা হোটেলের পিচ্চি ছেলেটি সেখানে টেবিল মোছা ও গ্লাস ধোয়ার কাজ করে হয়তো। ছেলেটি এসে ছায়াকে সামান্য কিছু খাবার দিল, আর ছায়া সেটা মনের আনন্দে গ্রহণ করলো। অদ্ভুত নিষ্ঠুর পৃথিবী। বাইরে থেকে যতটা সুন্দর তা ভেতর থেকে ততটাই অসুন্দর। স্টেশনে এত মানুষ, কিন্তু কেউ কারো দিকে তাকে দেখার একটু সুযোগ নেই। যে যার মতো করে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমি যে ছায়ার দিকে তাকিয়েছিলাম সেটা একজন বৃদ্ধ চাচা ঠিকই খেয়াল করছে। যখন তার দোকানের সামনে গিয়ে বসলাম তখন তার দোকান ফাঁকাই ছিল। চাচা আমাকে উদ্দেশ্য করে বলল, কি বাবা, অনেকক্ষণ যাবৎ দেখতেছি তুমি ওই মেয়েটার দিকে নজর রাখতেছো। কি চাও বলো তো? চাচা, আমি শুধু এটাই জানতে চাই যে মানুষটা এত শান্তিতে ছিল, তার এমন পরিণতি কেন? আর সেই স্টেশনেই বা কতদিন? এত কিছু জেনে তুমি কি করবা বাবা? মেয়েটির সাথে বাজে কিছু করার চিন্তা ভাবনা আছে নাকি? চাচা, যদি এতই নিষ্ঠুর মন হতো না আমার, তাহলে সেটা অনেক আগে করেই ফেলতাম। ওকে আমি আরো 9 বছর আগে থেকে চিনি। তাহলে সামনে যাও, কথা বলো ওর সাথে। এমন অবস্থায় ওর তো কাউকে প্রয়োজন। চাচা, একটি ঝড়ে ছিন্ন বিচ্ছিন্ন একটি মানুষ এত সহজেই কি সবটা বলবে? আমাকে সবটা খুঁজে বের করতে হবে। প্লিজ, জানলে বলেন না। তোমার কথায় কেন জানি হৃদয় পুরো অনুভূতি আসছে, তাই বলা যায় তোমায়। মেয়েটি অতীত সম্পর্কে আমার ধারণা নেই, কিন্তু 7 মাস আগেই মেয়েটি এখানে আসে। মেয়েটির অবস্থা খুবই করুণ ছিল। দেখে মনে হয়েছে খুব নির্যাতন চলেছে ওর উপর। ওকে জিজ্ঞেসও করেছিলাম, শুধু বলেছে টাকা দিয়ে সুখী করতে চেয়েছিল বাবা। হ্যাঁ, সুখে আছে অনেক। আমার মতো সুখী আর কেউ নেই। যতজনে ওকে অতীত সম্পর্কে জিজ্ঞেস করেছে, ও শুধু একথাই বলেছে। আর এই স্টেশনে তারপর থেকে ওকে সবাই পাগল বলে। আমি চাচার সাথে আর কথা বাড়াই না, উঠে হাঁটতে থাকি। পেছন থেকে উনি অনেক ডেকেছিল, তবে আমি আমার মধ্যেই ছিলাম না। সারাদিন জনমানবহীন একটা জায়গায় বসে কাটিয়ে দেই। বসে বসে আমি কি ভেবেছি সেটা আমার কাছেও অজানা। তবে রাতে সেই বাড়িতে ফিরি। এত রাতে ফেরার কারণে শুরু হয় তাদের বকাবকি। তবে সেসবে কান না দিয়ে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে সবাই একসাথে খেতে বসি। খাওয়ার পর সবাই একসাথে বসে গল্প করতেছিল, তবে আমি শুধু নিপা মেয়েটার দিকে তাকিয়েছিলাম। জানি না কেন, কিন্তু অদ্ভুত এক মায়া রয়েছে মেয়েটার চেহারায়। সবাই যার যার ঘরে ফিরবো, তখনই কেউ একজন বাড়িতে আসলো। রাত তো অনেক হয়েছে, এত রাতে আবার কে?
সেখানে উপস্থিত আমি বাদে সবাই এমনভাবে গল্প করছে যেন এটা রোজকার মতোই। শুধু আমি অবাক হয়ে চেয়ে আছি শুধু দেখার জন্য কে এসেছে। দরজা দিয়ে যে মানুষটা ভেতরে প্রবেশ করলো তাকে দেখে বিস্ময় না হয়ে পারলাম না, সাথে সাথেই দাঁড়িয়ে গেলাম। ছায়ার বাবা, ভুল দেখছি না তো আমি? বারবার চোখ ডলে বিষয়টা বোঝার চেষ্টা করতেছিলাম, কিন্তু পরিবেশটা এতই শান্তই বা কি করে? কোনো প্রকার ঝড় আসার কি পূর্ব লক্ষণ এটা? আমি যতই না অবাক হয়েছি তার থেকেও বেশি ছায়ার বাবা অবাক হয়েছে। সেও বিশ্বাস করতে পারতেছে না যে আসলে আমিই বা এখানে কেন। আমাদের একে অপরের দিকে তাকিয়ে থাকার মাঝে নিপা মেয়েটা নানা ভাই বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। বিষয়টা যেন আরো জটিল হয়ে পড়ল। আমার জানা মতে ছায়ার তো আর কোনো বোন নেই, তাহলে এ কে? এর সাথেই তার কিসের সম্পর্ক? যেই না জটগুলো খুলতেছিল তখনই আরেকটা ঝড় এসে সেটাকে আরো জটিল করে দিল। তাদের নানা নাতির কথোপকথন শোনার এখন বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছিল না, বরং রাগ হচ্ছিল। তাই তো সেখান থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। এই সেই মানুষ যার জন্য ছায়া আমার সাথে নেই, বরং ছায়ার বর্তমান অবস্থার জন্য এই মানুষটাই দায়ী। তবে সে এখানে কেন? আর যদি সে এখানে, তাহলে কেন সে ছায়া ওই অবস্থায় ফেলে রেখেছে? প্রশ্নগুলোর উত্তর যেন পেয়েও হারিয়ে ফেলছি। কিন্তু তখনই মনে পড়ল নীলুর বলা নিপার নানা ভাইয়ের সম্পর্কের কথাটা। সে যদি ছায়াকে খুঁজছে তাহলে পাচ্ছে না কেন? আজ খুব করে সিগারেট টানতে ইচ্ছে করছে। সে চলে যাওয়ার পরে কখনো শুয়ে দেখিনি, আগে থেকেই খেতাম না, কিন্তু সে সম্পর্কে থাকা অবস্থায় বারবার বলেছে সিগারেট যেন না ছুঁই, যত কিছু হয়ে যাক। কিন্তু আজ তো না খেলে আমার শান্তি হবে না। এত টেনশন আর এত প্যাচ সব যেন মাথা গুলিয়ে দিচ্ছে। তাই ছাদ থেকে নেমে বাড়ির বাইরে এক টন দোকানে চলে গেলাম। জীবনের প্রথম সিগারেট খেয়ে দেখব আসলে কি মানসিক শান্তি আসে, নাকি আজকে যে আমার মানসিক শান্তির খুব দরকার। টং দোকানের চাচার কাছে যেই না হাত বাড়িয়ে সিগারেট চেয়েছি, তখন সাথে সাথে আরও একজন ব্যক্তি হাত বাড়িয়ে সিগারেট চায়। অলৌকিক না লৌকিক জানা নেই, তবে সেটা ছায়ার বাবাই ছিল। তবে আমার জানা মতে ছায়ার বাবা কখনোই সিগারেট খায় না, আর যদিও খায় এত রাতে এভাবে বাইরে। তাকে দেখেও কোনো প্রকার কথা তার সাথে বলিনি। কেন বা বলবো? কোনো কারণ খুঁজে পাইনি। সিগারেট টান দেওয়ার সময় যখন কাশতেছিলাম তখন ছায়ার বাবা নিজে থেকেই বলে, আজ প্রথমবার, তাই আমিও বছরখানেক আগে এমন টেনশনে পড়ি, তারপর থেকেই শুরু করি। জবাবে কি বলবো জানা নেই আমার। তাই তার দিকে আর চোখে একবার তাকিয়ে আবার সিগারেট টানতে ব্যস্ত হয়ে পড়ি। তুমি অনেক কিছু থেকে অজানা। তুমি যা ভাবছো তেমন কিছুই তোমার সাথে অলৌকিকভাবে ঘটেনি, বরং সম্পূর্ণ লৌকিকভাবে ঘটানো হয়েছে। এইবার যেন আর চুপ হয়ে থাকা হলো না, সবকিছুর ঊর্ধ্বে বলেই দিলাম। মানে? আমাকে দেখে তোমার সেদিনের কথা মনে পড়ে গেল, তাই না? যেদিন তুমি ছায়ার হাত ধরে আমার সামনে এসে দুজনের ভালোবাসার কথা প্রকাশ করেছিলে। একদম কনফিডেন্সের, চোখে মুখে ভয়ের কোনো চিহ্ন মাত্রাও ছিল না। কিন্তু ভাগ্যক্রমে সেদিন আমি তোমায় রিজেক্ট করে দিয়েছিলাম, মনে আছে? লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, সেটা কি ভোলার মতো যে এত সহজে ভুলে যাব? সেদিন যদি আপনি হ্যাঁ করতেন তাহলে আজকে হয়তো এরকম কিছু হতো না। ছায়ের বাবা একটু হাসে, তবে তার হাসির কারণ খুঁজে পেলাম না। তোমার মনে আছে কিনা জানি না, তবে তোমাকে আমার সাথে কথা বলতে বলার আগে ছায়া একদিন তোমার সাথে যোগাযোগ করেনি। তুমি বারবার ফোন দিয়েছো, সে রিজেক্ট করেছে। এক পর্যায়ে সে ফোন বন্ধ করে রাখে, মনে পড়ে? অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলি, আপনি কি করে জানলেন? তুমি বোকা ছিলে জানতাম, তবে এতটা বোকা বুঝতে পারিনি। একটু রেগে কি বলতে যাচ্ছেন? সেদিন ছায়া তার বর্তমান স্বামীকে দেখা করতে নিয়ে এসেছিল, আর তোমার ব্যাপারে সবটা বলেছিল। কি? ছায়ার স্বামীকে না আপনি পছন্দ করে বিয়ে ঠিক করেছেন, তাও আমাকে পছন্দ না বলে? এসব তোমাকে কে বলেছে? ছায়া ছাড়া কি বলার মতো কেউ আছে? সবকিছু ছায়ার পরিকল্পনাই ছিল। ছায়ার সাথে তার পছন্দেরও ভালোবাসার মানুষটিকেই বিয়ে দিয়েছি। আপনি মিথ্যা বলছেন। ছায়ার ভালোবাসা তো আমি। যদি দিতেনি তাহলে সেদিন তো আমাকে রিজেক্ট করতেন না।
ছায়ার বাবা এখন একটু জোরেই হাসতে থাকে আর দোকান থেকে এক প্যাকেট সিগারেট নেয়। একটা সে ধরায় আরেকটা আমার দিকে এগিয়ে দেয়। ধরো, এটাতে আগুন লাগিয়ে টান দাও, তোমার মাথা ক্লিয়ার হবে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে সেটা নিয়ে নিই আর ছায়ার বাবার হাসির কারণ খুঁজতে থাকি সিগারেটের ধোঁয়ার মাঝে। বিস্মিত হয়েও না। ছায়া বুঝতে পেরেছিল তুমি শুধু ওর আবেগ ছিলে, ভালোবাসাটা রাব্বি ছিল, আর এই রাব্বি ওর স্বামী। তাই তো তোমার কাছে ভালো সেজে তোমাকেই ব্যবহার করেছে। কিন্তু শোনো, যেদিন তুমি ওকে ফোনে পাওনি সেদিন ও ফোন বাড়িতে রেখে রাব্বির সাথে সারাদিন ছিল। আমার সাথে মাত্র মিনিট 10 মতো কথা বলে চলে গিয়েছিল। তারপর তোমার ব্যাপারে সবটা বলে। আমি জানার পর তোমাকে সব সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু ওর মনে কি চলতেছিল আমার জানা ছিল না, তাই আর বলা হয়ে ওঠেনি। কিন্তু ও সেদিন বলেছিল 2 দিন পর ওকে বিয়ে করবে, সেটা বলতে তুমি আসবে, আর তোমাকে যাতে আমি রিজেক্ট করে দিই, আর আমি তাই করি। আমি যেন কথাগুলো বিশ্বাস করতে পারতেছিলাম না। সবকিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল। হাতের মাঝে সিগারেটটা কখন পুড়ে গেছে জানতেই পারিনি, কিন্তু যখন বুঝতে পেরেছি ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। হাতের মাঝে আগুনের ফুলকির ছ্যাঁকা লেগে গিয়েছে। কিন্তু ওর এত কিছু করার কি প্রয়োজন ছিল? একবার বলেই দেখতো। থাকতে চায় না আমার কাছে। আমি কি ওকে কখনো জোর করে আটকে রাখতে চেয়েছি? সেটা ওর কাছ থেকে জেনে নিও। তবে যেদিন তোমাদের পালানোর কথা সেদিন ও একই ট্রেনে রাব্বির সাথে চলে আসে তোমাদের সামনে দিয়ে, তোমাকে স্টেশনে বসে থাকতে দেখেছে। আমি এতটুকু শুনে উঠে দাঁড়ালাম। কেন জানি আজ খুব কান্না পাচ্ছে। ও চলে যাওয়ার পরেও এত কান্না আসেনি, বরং আজ এগুলো শুনে বুকের ভেতরটা ফেটে চিৎকার আওয়াজ বের হচ্ছে। তবুও ছায়ার বাবার সামনে নিজেকে সামনে নিয়ে বলি, আমি তো ওকে বারবার বলেছি কখনো চলে যেতে চাইলে ইশারা কইরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিব। তাহলে এত অভিনয় করার কি প্রয়োজন পড়েছিল? ছায়ার বাবা কিছু বলবে তার আগেই অন্ধকার থেকে হাতে তালি দিতে দিতে কেউ একজন বের হচ্ছে। সে আর কেউ নয়, বরং লিলু। আমাকে উদ্দেশ্য করে বলল, লিলু সবাইকে ডেকে জড়ো করছে। কি করতে চাচ্ছে সেটা আমার কাছে ঘোলাটে নয়, তবে সেখানে থাকা বাকি সদস্যজন একটা ঘোরের মাঝে রয়েছে। সবাইকে এভাবে এত রাতে ডেকে তোলাতে তারাও কিছুটা হলেও বিভ্রান্ত হয়েছে। তবে লিলুর সেদিকে কোনো রকম ভ্রুক্ষেপ নেই। সে কোনো কিছুর তোয়াক্কা না করে বলতে শুরু করলো, তোমরা এই ছেলেকে আমার জন্য ঠিক করেছ? এই ছেলে তো আগে একটি মেয়ের সাথে সম্পর্ক করেছে, না জানি কত কি করেছে। আর আমি তো বলেছি অতীতে এমন কেউ আছে কোনো ছেলের, তাহলে আমি তাকে বিয়ে করব না। লিলুর পরিবার ও আমার পরিবার সবাই চুপ করে রয়েছে। কারণটা অজানা আমার কাছে। কারণ খুঁজতে যখন ভাবনার সাগরে ডুব দিলাম, তখনই লিলুর মা আমাকে বলল, কি দরকার ছিল বাবা তোমার অতীত সম্পর্কে ওকে বলার? কিসব বলছেন আন্টি? অতীত সম্পর্কে জানার অবশ্যই তার প্রয়োজন আছে। মাঝখানে মা ধমক দিয়ে উঠল, অনেক হয়েছে, থাম তো। ভবিষ্যতে ঘুরতে যাচ্ছ, সেখানে অতীত টেনে এনে সুখটা নষ্ট করার প্রয়োজন আছে কি? এতক্ষণ আমি বুঝতে পারলাম নিশ্চয়ই এ নিয়ে তাদের আগেই কথাবার্তা হয়েছে। আমাকে জানাতে শুধু ভুলে গেছে। এমনিতেও বিয়ে করার ইচ্ছে আমার নেই, তবে সুযোগটা যখন পেয়েছি তখন কেনই বা হাতছাড়া করব? তাই এই সুযোগটাকে কাজে লাগালাম। কি বলছো কি? আচ্ছা ধরো তোমাদের কথা মেনে নিলাম, কিন্তু ওর সাথে বিয়ে হলে সারা জীবন তো আমার সাথে থাকতে হবে। তখন যদি বিষয়টা জেনে গিয়ে এমন রিয়েক্ট করতো আর সেটা অনেক বড় রূপ ধারণ করত, তখন কি করতে? মেয়েদের বিয়ে হয়ে গেলে তারপর তারা সবটা মানিয়ে নিতে শিখে যায়। তার মানে এই যে সারাটা জীবন সে চুপ করে থাকবে আর আমি আমার সিদ্ধান্তগুলো ওর উপর চাপাতে থাকবো? সেটা কেন হতে যাবে? ও কি এতটাই বোকা? ও মা, তুমি এই কথা বলছো? একটা প্রবাদ তো জানোই, যার হয় না নয়ে তার হয় না 90-এ। আশা করি ভেঙে এর অর্থটা বোঝাতে হবে না। বাহ, খুব ভালোই বলতে পারেন। আমি এই বিয়ে করব না। আমি আপনাকে বিয়ে করার জন্য লাফালাফি করছি না। সবাই শুনে রাখো যে অতীতকে নিয়ে এত সমস্যার সৃষ্টি করতে পারে সে আর যাই হোক আমার বউ হবার যোগ্যতা রাখে না। এই বলে সেখান থেকে চলে আসলাম। লিলুও চলে গেল।
মাঝখানে পরিবারের সবাই একটু দ্বিধায় পড়ে গেল। তারা পেছন থেকে ডেকেছে, তবে এখন উত্তর নিলে তো চলবে না। তারপর ঘুমিয়ে যাই। চোখ খুলে সকালে কারো হাতে স্পর্শে তাকিয়ে দেখি নিপা মেয়েটা। আঙ্কেল, আপনাকে নিচে খেতে ডাকছি। অনেক বেলা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিচে আসেন। বলেই সে চলে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে মনে পড়ে যায় ছায়ার বাবার কথা। তাই ফ্রেশ হয়ে নাস্তা না করেই বেরিয়ে যাই। ছায়ার বাবাকে টেবিলে দেখতে পেলাম না। বাড়ির বাইরে বের হয়ে টং দোকানে গিয়ে সিগারেট ধরাই। একটা টান দিয়ে যখন এক পা সামনে দিই, তখনই দেখি ছায়ার বাবা উদাস মনে ধোঁয়া উড়াচ্ছে। আমিও সেখানে যাই। আমার উপস্থিতি টের পেয়ে সে কিছু বলে না। একবার আর চোখে তাকিয়ে আবারও ধোঁয়া উড়াতে ব্যস্ত হয়ে পড়ে। আমাদের মাঝে নীরবতায় কেটে যায় অনেকটা সময়। তারপর ছায়ার বাবাই বলতে শুরু করে। অসমাপ্ত গল্পের সমাপ্তি জানতে চাও? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দেই। তোমার মনে হয়তো প্রশ্ন জাগছে, ছায়ার তো বোন নেই, তাহলে নিপা কে? আর যদিও বোন থাকতো তাহলে মিথ্যা কেন বলবে? নিপা ছায়া বড় বোনের মেয়ে। হ্যাঁ, অস্তিত্ব ছিল, তবে মুছে দেওয়া হয়েছে মায়ের অস্তিত্ব, কারণ সে ছিল ধর্ষিতা। কথাটা শুনে অবাক হয়ে গেলাম। অবাক দৃষ্টিতে অপলকভাবে তাকিয়ে রইলাম তার দিকে। হ্যাঁ, ঠিকই শুনতে পেয়েছ। ছায়ার বড় বোন মায়া, ওদের বয়সের পার্থক্য 4 বছরের। বড় মেয়ে হিসেবে আদরটা একটু কম পাওনা থাকা উচিত ছিল হয়তো, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল। মায়াই আদর স্নেহ বেশি পেত। এর মানে এই নয় যে ছায়াকে ভালোবাসতাম না। তারপর আমার ঘটনার সাথে এই ঘটনার সূত্রপাত কোথায়? তাহলে যখন ছায়া ক্লাস 10-এ উঠলো, ঠিক তখন থেকেই ঝড় চলতে থাকে। মায়াকে যে ধর্ষণ করে সে ছায়ার খুব প্রিয় মানুষ। তবে অদ্ভুত বিষয় ছিল এটাই, ছায়ার সামনেই হয়। ছায়া হয়তো বুঝে উঠতে পারেনি যে মায়া সবটা দেখে নিয়েছে। কি? হ্যাঁ, তবে যে ছেলে ধর্ষণ করে সে আর কেউ নয়, বরং রাব্বি। অবাক হয়ে না, নিপা রাব্বির সন্তান নয়। মায়ের বিয়ে হয়েছিল, সুখেই চলতেছিল। মায়ের স্বামী সবটা জেনেও মায়াকে খুব ভালোবাসত। তবে নিপার জন্মের 7 বছর পর এক অ্যাক্সিডেন্টে দুজনে মারা যায়। কিন্তু ছায়া এত সব কেন করলো? মায়া বা ছায়া এদের মধ্যে কাউকে কি পালক হিসেবে এনেছিলেন নাকি? কথাগুলো তোমার কাছে গল্প মনে হচ্ছে, তবে ছায়ার এমন হয়ে ওঠার পেছনে কিছুটা আমাদেরও দোষ রয়েছে। আমরা ওদের দুজনের মধ্যে মেধার পার্থক্য বের করতে গিয়ে ছায়াকে দূরে ঠেলে দিই, যা অজান্তেই হয়ে যায়। আর ছায়াও এরকমভাবে বেড়ে ওঠে। তবে আমার কাছে এখনো অজানা রয়ে গেল, কেনই বা সে আমার সাথে এমনটা করলো। সে শুরু থেকে এমন একজন খুঁজতেছিল যে তার মতো হবে একদম, কিন্তু সেরকম খুঁজতে গিয়ে সে তোমার প্রেমে পড়ে যায়। তোমার প্রেমে থাকা অবস্থায় তার মধ্যে কিছু পরিবর্তন আনে, কিন্তু তোমাদের ঝগড়াটা বিষয়টা বিগড়ে যায়। কিভাবে? ছায়া ও রাব্বি একে অপরকে ভালোবাসতো না, বরং তাদের কথাবার্তা ও চেহারায় আকৃষ্ট ছিল, যা শুরু থেকে ছিল না। বরং তোমাদের সম্পর্ক যখন একটা বড় ঝড় যায় আর 2 দিন কথা ছাড়া ছিলে, তখনই আবারও রাব্বি ফিরে আসে ছায়ার জীবনে। আবারও ছায়ার বাবা বলতে শুরু করে। তুমি যখন কক্সবাজার ঘুরতে গেলে পরিবারের সাথে, 15 দিনের দূরত্ব, আজ তোমরা কত দূর রেখেছ? 15 দিনে তোমাদের কম ক্ষয় হয়েছে, কিন্তু রাব্বি ও ছায়া এই কবরের দিকে ঝুঁকে পড়েছে। তোমাদের দূরত্ব, ব্যস্ততা যতই বেড়েছে, ততই সম্পর্কের জাল ছিঁড়তে শুরু হয়েছে। আর তাই তো 4 মাসের নতুনত্বের কাছে তোমার 4 বছরের ভালোবাসা হেরে যায়। কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ফেলি। তবে এখনো চাইলে হয়তো সব ঠিকঠাক করা যাবে, কিন্তু ফেলে আসা 4টা বছর কি পাওয়া যাবে? মরিয়ম চরিত্রের কথা মনে আছে? মরিয়ম ছায়ার ছদ্মনাম, যা প্রয়োজনে একটা চরিত্র ধারণ করে। বেশি ভেবো না, কারণ তোমার সকল প্রশ্নের উত্তর তার কাছেই রয়েছে। তুমি বুদ্ধিমান, এতক্ষণে তোমার সবটা বুঝে যাওয়া উচিত। এতগুলো চরিত্র, তবে তার বোনের সাথে যা করেছে তার কি ক্ষমা আছে? শুধু ঘৃণার জন্য এত বড় পথ বেছে নিয়েছে। তবে আপনি এত কিছু কি করেই বা জানলেন? আজই বা কেন বলতেছেন? সেদিন কেন বললেন না? আমি জানতাম তুমি এই প্রশ্ন আমায় করবে।
বলেন। মানুষ যতই ভালো হোক না কেন নিজের দোষটা সবসময় লুকিয়ে যাওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে ছায়ারও একই কাজ করেছে। তোমার সাথে সম্পর্ক যদি সত্যিটা বলে নষ্ট করতো তাহলে সবার চোখে ছায়া খারাপ হয়ে যেত। তাই সে আমাকে খারাপ বানিয়ে ভালো সেজেছে। আর রইল এত কিছু কিভাবে জানলাম? এই দুটো ডায়েরি ছায়া ও মায়ার। এখানে লেখা আছে অতীত। ব্যাগ থেকে ডায়েরি দুটো বের করে আমায় দেয়। আমি জানতাম ছায়া ডায়েরি লিখে, কিন্তু কখনো পড়া হয়নি। আমি ডায়েরি দুটো নিয়ে যাই। ছায়ার বাবার কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে আসবো, তখন তিনি আমায় বললেন, স্টেশনে থাকা অসহায় ছায়ার প্রতি তোমার একটু মায়া হয় না? ভালো না বাসতে তাহলে কেন দূর থেকে নজর রেখে চলে আসলে? একটু যে কথা বলো, হতে পারে আমাকে না বলতে পারা কথাগুলো তোমাকে বলবে। আমি তার কথায় অবাক হই না, কারণ আমি ছায়াকে স্টেশনে দেখার সময় ছায়ার বাবাকে আশেপাশে দেখেছি। আমি মুচকি এসে বললাম, হৃদয় তো অনেক আগেই ভেঙে গিয়েছে। এখন সময় পাহাড় সমান অভিমানকে চাপা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার। সেও আমার দিকে তাকিয়ে হাসে। তারপর আমি চলে আসি। তবে আসার সময় পার্কের দিকে নজর যায়। পার্কে লিলু একটা ছেলের সাথে খুব কাছাকাছিভাবে বসে আছে। অনেকটা অবাক হলাম, কারণ যে মেয়ে অতীতের সম্পর্কের জন্য নিজের বিয়ে ভেঙে দেয়, সে এভাবে এমন জায়গায় থাকবে সেটা আশা করিনি। দূর থেকে বিষয়টা স্পষ্ট বোঝা গেলেও আরও সঠিকভাবে সব বুঝতে তাদের দিকে এগিয়ে গেলাম। মেয়েটি যে লিলু, এতে আর কোনো সন্দেহ নেই। তবে এরকম কাছাকাছি অর্ধ অন্তরঙ্গ অবস্থায় দেখতে হবে সেটা কল্পনাও আসেনি। আমি তাদের কাছে গেলাম। আমাকে দেখে নিজেকে ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে। খুবই রাগ হচ্ছে লিলুর উপর। যদি ওর বয়ফ্রেন্ড ছিল তাহলে বিয়েতে রাজি হওয়ার নাটক করে কেনই বা রাতে হাঙ্গামা করে বিয়ে ভেঙে দিল? যদি তার জীবনে কেউ ছিল তাহলে এত নাটকীয়তার কি প্রয়োজন ছিল? নিজেকে সামলে ভাঙা গলায় বলল, আপনি এখানে? কেন, আশা করেননি হয়তো? না মানে আসলে হয়েছে কি, আর তাকে কিছু বলার সুযোগ দেইনি। আমি বলতে থাকি, অতীতের সম্পর্কে জেনে ছিচি করা মেয়েটাই আজই তার বর্তমানের সাথে দেখব কল্পনাও করিনি। কাল রাতে বড় বড় গলায় অনেক কিছুই তো বললেন, তাহলে সেই নীতি বাক্যগুলো আজ কোথায়? এভাবে রাস্তায় দাঁড়িয়ে কেন ইজ্জত বিলিয়ে দিচ্ছেন? লিলু কিছুটা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় আমার দিকে তাকিয়ে বলে, আপনি বসুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। প্লিজ এখানে ঝামেলা বাঁধিয়ে লোক জড়ো করবেন না, প্লিজ। মেয়েটার করুণ চেহারার কাছে কিছু বলতে গিয়েও বলতে পারেনি। তবে কঠিন সুরে বলি, কি বলবেন বলেন তাড়াতাড়ি। আপনার হাতে প্রচুর সময় থাকতে পারে, কিন্তু আমার হাতে নেই। লিলু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করে, ওর নাম রিফাত। পড়াশোনা শেষ করেছে 2 বছর হলো, কিন্তু চাকরি পাচ্ছে না, তাই বাসায় জানাতে পারছি না। তাই তো প্রতিবারই কোনো না কোনো উপায়ে সবাইকে না করে দেই। আপনার বেলায় শুধু প্রাক্তনের কথা বলে সব শেষ করিনি, বরং এরকম অনেকের সাথেই করেছি, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। বাহ, খুব ভালো পারেন আপনারা। নিজের করা দোষগুলো অন্যের উপর চাপিয়ে নিজে ভালো সেজে নিজের স্বার্থটা ঠিকই হাসিল করতে পারেন। খুব তো কাল রাতেই বললেন আমি কত কিছুই না করেছি প্রাক্তনের সাথে, কিন্তু আপনার এই বর্তমান দেখে বুঝতে পারছি যে আপনার কাজগুলোই আপনি কালকে রাতে প্রকাশ করেছেন, তবে সেগুলো আমার উপর চাপিয়েছেন। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, এসব বিষয়ে কাউকে কিছু জানিয়েন না দয়া করে। ভালোবাসার মাঝে যে ছেলে শারীরিক চাহিদা খুঁজে সে কখনোই আপনাকে ভালোবাসে না, বরং আপনার চেহারা ও দৈহিক গঠনটাকেই ভোগ করতে চায়। না জেনে কারো সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করবেন না। আমি না হয় কাল রাতে সব দোষ আপনার উপর চাপিয়ে ভুল করেছি, কিন্তু এখন যে কথাগুলো আপনি বলতেছেন সেগুলো কি ঠিক হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি এতক্ষণ যা বলেছি সবটা ভুল বলেছি, কিন্তু এত মিথ্যাচার দিয়ে সম্পর্ক ঠেকে রেখে কি এগিয়ে যেতে পারবেন? তাহলে কি করব? এখন তো কেউই আমাদের মেনে নিবে না। কিন্তু একবারও কি চেষ্টা করেছেন? চেষ্টা না করেই হার মেনে নিয়েছেন। নিজেকে হারিয়ে শুধু মিথ্যাচার সৃষ্টি করেছেন না, বরং আপনার সাথে জড়িত থাকা প্রত্যেকটা মানুষের মন ভেঙে দিয়েছেন। তাহলে এখন উপায়?
আপনারা বিয়ে করেন, বাকিটা আপনি আপনাদের বাড়িতে সামলে নিব। বিয়ে না করলে হয়তো এখন কাউকেই মানাতে পারবেন না। কিন্তু এটা কি ঝটপট সম্ভব? একজন উকিল দরকার, সাথে সার্টিফিকেট। সময় তো লেগেই যাবে। আজ শনিবার, কাল দুপুর 10টায় আপনার ওনাকে নিয়ে এখানে তৈরি থাকবেন। আপনাদের রেজিস্ট্রি বিয়ে কিভাবে দিতে হয় সেটা আমি ব্যবস্থা করে দিব। কথাটা শোনার পর অনেকটাই খুশি হয়েছে লিলু। সে খুশি হয়ে প্রায় আমাকে জড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু কোনো এক দ্বিধায় আটকে গেছে। তারপর তাদের বিয়ের প্রয়োজনীয় সব কিছু বলে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেই। অদ্ভুত কি হাসি মেয়েটার, কিন্তু আফসোস কাল ছেলেটা আসবে না, বরং ছেলেটা সম্পূর্ণ যোগাযোগই বন্ধ করে দিবে। কাল তার মুখে হাসির বদলে এক বুক কষ্ট আর নিরাশা থাকবে। আবেগ প্রবণতার থেকে কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে কষ্টটাকেও সাদরে গ্রহণ করা যায়। ছেলেটা যে ভিভুকে না, বরং ওর রূপ ও যৌবনকে ভালোবাসে, সেটা তার অশ্লীল চাহিনিতেই প্রকাশ পায়। কিন্তু লিলু এখন মায়া নামক আবেগের ছলে রয়েছে, চাইতেও সে এগুলো দেখতে পাবে না। তাই বাস্তব পথে হাঁটিয়ে কঠিন বাস্তবতার সম্মুখীন করে দিব। স্টেশনে চলে এসেছি। আর ছায়াকে অদ্ভুত ও অশান্ত লাগছে। তার পেটে চাপ ধরে কোঁকড়াচ্ছে, হয়তো তার ব্যথা শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখানে কেউ তাকে হাসপাতাল অবধি পৌঁছে দিবে না। তার একমাত্র কষ্টটা কয়েকজন ভিডিও করবে, তারপর সামাজিক মাধ্যমে ক্যাপশন দিয়ে লিখবে, ইস, সাহায্য করার মতো কেউ নেই। অদ্ভুত না? অদ্ভুত হলেও এটাই বাস্তবতা। চাইলেও কেউ করতে চায় না, কারণ কারো কাপড় ময়লা হয়ে যাওয়ার ভয়, কারো শরীরে দুর্গন্ধ লেগে যাওয়ার ভয়। কেউ তো এই ময়লাওয়ালা মানুষকে ঘৃণাই করে, তাই তো কেউ আগ বাড়িয়ে চায় না। আমি তাকে উঠিয়ে নিয়ে হাসপাতালে রওনা দিলাম। আমাদের স্বপ্নের মতোই তার প্রসব ব্যথা উঠেছে। তাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, আর সে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। আজও স্বপ্নের ব্যতিক্রম হয়নি, বরং সেটাই হয়েছে, যেটা একদিন বটগাছের নিচে বসে দুজন কল্পনায় গেঁথেছিলাম। তবে আজ বাচ্চাটা অন্য কারো, আর সেই মানুষটাও অন্যের স্ত্রী। হাসপাতালে সঠিক সময়ে পৌঁছে গেলেও বিপত্তি হয় যখন তারা হাসপাতালে ছায়াকে ভর্তি করাতে অস্বীকার করে। কারণ জানতে চাইলে বলে, অমন অপরিষ্কার ও ফকির মিসকিনদের হাসপাতালে ভর্তি করলে নাকি হাসপাতালের পরিবেশ নষ্ট হবে, আর হাসপাতালে রেপুটেশন নাকি খারাপ হবে। অদ্ভুত এমন কথা শুনে রাগ যে কারো উঠবে। তবে জানি আমি এই এলাকার নয়, তাই রাগ দেখালে সমস্যা সমাধানের জায়গায় উল্টো আরও বিগড়ে যাবে। তাই তাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তাদের এটাই বলি, কোনো অসহায় মহিলা বা পুরুষকে হাসপাতাল কর্তৃপক্ষ সাহায্য করলে পরিবেশ ও রেপুটেশন কিছুই নষ্ট হবে না, বরং পরিবেশটা সুন্দর হবে আর রেপুটেশন বৃদ্ধি পাবে। আর হাসপাতালের কর্মীদের দায়িত্বই হচ্ছে রোগীদের সেবা করা, তাদের দূরে ঠেলে দেওয়া নয়। এমন কথার মাঝেও তারা তাদের কথাই অটুট হয়ে রয়ে গেল। সোজা আঙ্গুলে যখন কাজ হয় না, তখন আঙ্গুল বাঁকাতেই হয়, আর আঙ্গুল না বাঁকালে বাঙালি সোজা হয় না। আমি আমার বন্ধু যে পুলিশ কমিশনার, তাকে ফোন দেই। তার আপন মামাই হচ্ছে আইনমন্ত্রী, তাই বিষয়টা আমার জন্য শুরু থেকেই সহজ হবে। তবে আগে সোজা আঙ্গুল চেষ্টা করে দেখলাম, নয়তো পরে নানা রকম বাহানা করবে। বন্ধুকে সবটা খুলে বলার পর এলাকার এসপি মিনিট 20 মধ্যে হাজির হয়। তারপর আর কি, যা হবার তাই হয়। স্যার বলতে বলতে সকল কার্যক্রম শুরু করে। তবে এতটা সময় প্রিয় মানুষের ব্যথাগুলো অনুভব করতে পেরেছি। অফিসারকে ধন্যবাদ জানাই। সে আমাকে তার ব্যক্তিগত নাম্বার এবং কোনো সমস্যা হলে তাকে জানাতে বলে। তারপর সে বিদায় নেয়। খুব ইচ্ছে তাকে যখন ওটিতে নিয়ে যাবে, তখন ডাক্তারকে রিকোয়েস্ট করে আমিও ভেতরে যাব। যখন বাচ্চার আগমন ঘটবে, তখন তার হাতটা শক্ত করে ধরে রাখবো। এমন ভাবনার মাঝেই নার্স এসে এবি পজিটিভ রক্তের প্রয়োজন, তাও 4 ব্যাগ রক্তের প্রয়োজন। হাসপাতালের ব্যাংকে 2 ব্যাগ রয়েছে, তবে এখনও আরও 2 ব্যাগ প্রয়োজন। আমিও কোনো না কোনো উপায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একজনকে পেলাম, যে কিনা রক্ত দিতে চায় স্বইচ্ছায়। রক্তের উৎস তো পেয়ে গেলাম, এখন শুধু অপেক্ষা করার পালা। বসে বসে ভাবতেছিলাম ছায়ের বাবার কাছে খবরটা পৌঁছাবো কিনা, কিন্তু ইতিমধ্যে সেও এসে হাজির হয়। অবাক হওয়ার কিছু নেই,
কারণ সে এত কিছু জানে। অবশ্যই সে নজরটা বসিয়ে রেখে গিয়েছিল। আবারও একজন নার্স আসে আমার কাছে। নার্স এসে আমাকে বলে ভেতরে যাওয়ার জন্য। আমি অবাক না হয়ে পারলাম না, কারণ সচরাচর বাইরে কোনো লোক অপারেশন থিয়েটারে অ্যালাউড নয়। আমি প্রশ্নটা তাকে জিজ্ঞেস না করে পারলাম না, আমি কেন? অপারেশন থিয়েটারে তো কোনো লোক আপনারা ঢোকার অনুমতি দেন না। রোগী নিজে থেকে আপনাকে নিয়ে যেতে বলেছে, তা না হলে সে অপারেশন শুরু করতে দিচ্ছে না। আপনারা তাহলে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অপারেশন শেষ করুন। আমরা কি কম চেষ্টা করেছি? কিন্তু উনি তো সব চেষ্টাই বিফলে দিচ্ছেন। তার উপর ওনার কন্ডিশন এতটাও ভালো নয় যে জোর জবরদস্তি করব। তাই তো বাধ্য হয়ে আপনার কাছে আসা। আমিও আর কিছু বলতে পারলাম না। সব কিছু পরিস্থিতির উপর ছেড়ে দিয়ে ওনাকে বললাম চলুন। তারপর নার্সের পেছন পেছন গিয়ে নিজের কাপড় বদলে অপারেশন রুমের কাপড় সেদিকে যেতে লাগলাম। প্রকৃতির লীলা খেলা বড়ই অদ্ভুত। এভাবে পাশে থাকার স্বপ্নের সংসার সাজিয়েছিলাম, তবে হয়তো সংসারটা পূরণ হয়নি, বরং বাকি সবটাই আস্তে আস্তে পূরণ হয়ে গেল। আমি যে তাকে এই অবস্থায় দেখতে পারছি না, কেনই বা দেখতে পারছি তাও অজানা। তবে তার জন্য মনের অনুভূতিগুলো কেমন হারিয়ে যাচ্ছে। বারবার লীলু নিরাশা ভরা চেহারাই ভেসে আসছে। ভেতরে প্রবেশের পর আমাকে দেখে ছায়া এক বুক হাসি নিয়েই হাতটা বাড়িয়ে দিল। হাত যেন ইচ্ছে করছে না ওই হাতটা ধরার। ঘৃণা বা অভিমানের জন্য নয়, বরং কোনো এক অদৃশ্য কারণ। অনিচ্ছা থাকা সত্ত্বেও তার হাতটা আজ আমায় ধরতেই হলো। তার হাত ধরার পর তার মুখে যেন বিজয় হাসি ছিল। 2.5 ঘন্টা অপারেশন রুমে রাখা হয়। অবস্থা অনেকটাই সিরিয়াস ছিল। বাচ্চা ও মা দুজনেই অবস্থায় শোচনীয় ছিল। তবে সময়ের পরোটা না করে ডাক্তারগণ ঠিকই সফল হয়েছে। ছায়ার মতোই একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। ছায়ার বাবা তার মেয়ের পাশে বসে আছে। এখানে আর থাকতে ইচ্ছে করছিল না। খুবই ইচ্ছে ছিল যখন ছায়া মা ও আমি বাবা হব, তখন ছায়ার কপালে ভালোবাসার পরশ দিয়ে ধন্যবাদ দিব ওকে। সব ইচ্ছায় পূর্ণতা হয়। যে সকল ইচ্ছার পূর্ণতা পাওয়ার কথা নয়, সেগুলোও পরিস্থিতির শিকার হয়ে পূর্ণতা পেয়ে গেল। আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পর সবাই কাল রাতের বিষয়টা নিয়ে কথা বলতে আসে আমার ঘরে। অবাক হই না, এরকম কিছুই তাদের আশা করেছি। বাবা ক্ষমা করে দিও, আমার মেয়েটা এমনই। আমরা তোমাকে আগে জানাইনি, তার জন্য আমাদের ক্ষমা করে দিও। আমরা আমাদের মেয়েকে রাজি করাবো, দয়া করে তুমি না করে দিও না। আমার সামনে সে হাত জোর করে কথাটা বলে। কথাটা অসহায় হয়ে পড়লে বাবা মা এমন কদম তুলে তা আমার জানা নেই। তবে এখন তাদের অসহায়ত্বের মায়ায় জড়ালে চলবে না। তাই চড়া গলায় বললাম, দেখুন, আমি রাজি হই বা না হই সেটা কথা নয়, বরং বিয়ে দিবেন আমরা করব, কিন্তু আমরা কি সুখী হব? বিয়ের পর সবটাই ঠিক হয়ে যাবে, প্রয়োজন শুধু একটু সময়ের। আপনার কথা সম্পূর্ণ যুক্তিযুক্ত, তবে লিলুর পছন্দ অন্য কেউ, আমি নই। সেখানে আমার সাথে তাকে বেঁধে দেওয়া ঠিক হবে কি? কি? কিন্তু এতবার করে জিজ্ঞাসা করার পরও তো আমাদের কিছুই বলেনি। বিষয়টা শুনে অবাক হচ্ছেন? ছেলে বেকার, তাই মানবেন না বলে জানাইনি। আর কালকে আমি ওদের রেজিস্ট্রি অফিসে বিয়ে দিব। ওর এত বড় সাহস, ও না জানিয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করবে? আজকে সবকিছুর হিসাব ওর থেকে নিতেই হবে। এটা তো মানা যায় না যে মেয়ের অতিথি কেউ আছে বলে এত বিয়ে ভেঙে দিল। আজ তারই সত্যিটা এভাবে সামনে এলো। দেখুন, শান্ত হন। কি শান্ত হব? আমাদের বাড়ি মেয়েকে পালিয়ে বিয়ে করার ব্যবস্থা করে দিয়ে এখন শান্ত হতে বলো? আরে পুরো কথাটা তো শুনবেন। আপনাদের একটাই সমস্যা, পুরো কথাটা না শুনেই ঝগড়াঝাঁটিতে লেগে পড়েন। গোমরা মুখ করেই বলল, কি বলবো বলো। এই যে লিলু কেন আপনাদের কাছে কথাটা বলল না, আমার কাছ থেকে কেন আপনারা কথাটা শুনলেন, সেটা কি একবারও ভেবে দেখেছেন? সেটা কিন্তু একটা বারের জন্য বাসায় জানায়নি, বরং না জানিয়ে পালানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাতে কি বোঝাতে চাচ্ছ? কি বোঝাবো আবার? আর যদি আমি বেকার হতাম, এত আপ্যায়ন বা সমাদর করতেন। কিন্তু আপনার মেয়েকে এতই ভয়ে থাকতে শিখিয়েছেন যে সে সত্যিটা প্রকাশ করতে ভয় পায়। মানা না মানা সেটা পরের বিষয়, তবে কখনো কি কোনো ভুল করলে ভালোভাবে বুঝিয়েছেন, নাকি শুধু বকাবকি করেছেন?
আজ তার ফল এত বড় ভুল করতে যাচ্ছে সে। কথাগুলো শুনে লিলুর বাবা চুপ করে থাকে। লিলুর মা বলে, এখন আমাদের কি করা উচিত? চিন্তা করবেন না, ছেলেটা বিয়ে করতে আসবে না, কারণ ছেলেটাকে দেখেই বুঝেছি সে শুধু ভোগ পণ্যই মনে করত। কিন্তু এতটা শিওর তুই কি করে হলি? ছেলেটা যদি কোর্টে কাল আসে? মা শোনো, আমিও একটা ছেলে। একটা মেয়ের উপর একটা ছেলে কোন নজরে কিভাবে তাকায় সেটা অবশ্যই আমার জানা রয়েছে। এতটাও অবুঝ বাচ্চা রয়ে যায়নি। তবুও তো। সেটা না হয় কালকেই দেখব। আজ এই বিষয় নিয়ে কোনো প্রকার রিয়াকশন বা কথাবার্তা যাতে না হয়, সব যেন আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। আর আমি তো সেখানে থাকবই, চিন্তা করবেন না। তারপর সব কিছুই ঠিকঠাক চলতে থাকে। রাতে ছায়ার বাবা আমাকে ফোন দেয়, কিন্তু আমি ফোন ধরিনি। রাতে ঘুমিয়ে যাই। সকালে লিলু ডেকে তুলে। সে হয়তো ভেবেছে আমি ভুলে গেছি, তবু আমাকে ছোট্ট করে কথাটা বলে চলে যায়। আমিও ফ্রেশ হয়ে নাস্তা করে গন্তব্যে পৌঁছে যাই। আমার প্রেডিকশন যদি কোনো কারণে ভুল হয়, সেজন্য বিয়ের ব্যবস্থা আগেই করে রেখেছি। যদি ছেলেরা সত্যি চলে আসে, তবে আমি যে প্রেডিকশন করেছি তাতে ছেলেটার আজ আসার কথা নয়। তবে হাঁটতে হাঁটতে পার্কে গিয়ে অবাক হয়ে যায়, ছেলেটা এসেছে। তাহলে কি আমি ভুল ছিলাম? সকল দিক বিবেচনায় আনলে তো আজ ছেলেটার আসার কথা নয়। তবু নিজেকে উত্তেজিত না করে শান্তভাবে সেখানে যাই। সেখানে গিয়ে দেখি তার সাথে ছোট্ট একটা মেয়ে রয়েছে। আপাতত বিষয়টা বোঝার চেষ্টা না করে নীরব দর্শক হয়ে দেখতে থাকি। ছেলেটাই নীরবতা ভেঙে লিলুকে বলল, আমাকে ক্ষমা করে দিও, এখানে আসতে চাইনি, কিন্তু সত্যটা লুকিয়ে গেলে হয়তো অপরাধী হয়ে থাকতাম। এমনিতেও কম অপরাধ করিনি। মানে কি বলতে চাচ্ছ? আমি যা আজ বলবো সম্পূর্ণ স্পষ্ট ভাষায় বলবো। এই যে মেয়েটাকে দেখছো, এই মেয়ে আমার কোনো আত্মীয় নয়, বরং আমার রক্ত, আমার নিজের মেয়ে। লিলুর বিস্ময় যেন সাত আসমানে পৌঁছে গেল। কি বলছো এসব? যা বলছি একদম সত্য বলতেছি। আমি আমার স্ত্রীকে ভালোবেসেই বিয়ে করেছি। আমাদের বিয়ের আজ 9 বছর হতে চললো। আর এ হচ্ছে আমার কন্যা সন্তান ইবনাত। তাহলে আমার সাথে বিগত 6 মাসের সম্পর্ককে কি নাম দেবে তুমি? যদি সমাজের দেওয়া নাম হিসেব করো, তাহলে এটাকে স্পষ্ট ভাষায় পরকীয়া বলতে পারো। আমার স্ত্রী প্রেগন্যান্ট। আমার চাহিদা মেটানোর জন্য তোমাকে ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু বিষয়টা এখন অনেকটাই বদলে গিয়েছে। লিলু সরাসরি রিফাতের কলার ধরে দুটো চর মেরে বসল। চর যে বেশ জোরেই মেরেছে তা এর শব্দতেই বোঝা গিয়েছে। তুই আমাকে এতদিন শুধু তোর চাহিদা পূরণের জড়িয়া ভেবেছিস, আর আমি কিনা তোকে নিয়ে ভালোবাসার স্বপ্ন বুনেছি। অদ্ভুত তাই না? আমিও আবেগে ছিলাম, বিয়ে করেও ভোগ করতে চেয়েছিলাম, কিন্তু আজ রাতেই ভালোবাসার মর্যাদার জন্য আমরা পালিয়েছিলাম। সে কথাটি মনে পড়ল, তাকে কখনো ধোঁকা দিব না এই ওয়াদা করেছিলাম। যখন এটা মনে পড়ে গেল, তখন আর তোমার সামনে আসতে চাইনি। তবে সবটা না বললেও যে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যেতাম, তাই সবটাই বলতে আজ এখানে আসা। পারলে ক্ষমা করে দিও। লিলু যেন বিষয়টা মেনে নিতে পারছে না, বারবার মারতেছিল রিফাতকে, কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরে সবটাই চুপচাপ সহ্য করতেছিল। এক পর্যায়ে এত বড় ধাক্কা সামলাতে না পেরে জ্ঞান হারায় লিলু। রিফাতের থেকে বিদায় নিয়ে আমি লিলুকে বাড়িতে নিয়ে আসি। আসার পথে মেয়েটার মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকি, ঘুমন্ত অবস্থায় তাদের চেহারা যতটা নিষ্পাপ হয়, জাগ্রত অবস্থায় তারা এত নিষ্পাপ হয় না কেন? কেন বাড়িতে পৌঁছে দিতেই সবাই প্রশ্নের মধ্যে আঁকড়ে ধরে? তবে তাদের সবটা বলার আগেই ফোনে একটা কল আসে। রিসিভ করতেই অপর পাশ থেকে অপরিচিত একটা কণ্ঠ ভেসে আসে। সে আমাকে হাসপাতালে যেতে বলে। বাড়িতে শুধু বলি ছেলেটা সব সত্য স্বীকার করেছে, তাই ধাক্কা না সামলাতে পেরে জ্ঞান হারায়। আমি হাসপাতালে পৌঁছে যাই। ছায়ার রুমে প্রবেশের সাথে সাথেই কেউ একজন আমার গাল দুটো লাল করে দেয়। চরটা এতই জোরে লেগেছে যে তাল সামলাতে না পেরে পড়ে যাই। আমি পড়ে গিয়ে ভাবতে থাকি, কে আমাকে মারতে পারে? এমন সম্পর্ক তো কারো সাথে এখানে নেই। সিরিয়াস অবস্থার কথা বলে আমাকে ডেকে আনলো, আর উল্টো আমার সিরিয়াস অবস্থা করে দিল। তবে এটা তো সেই হারামিটা নয়। আবার মনে মনে চিন্তা করি। উঠে দাঁড়িয়ে
সামনে তাকাতেই আবার গালে আর একটা চর পড়ে। এইবার সাথে একটি ছেলের কণ্ঠ ভেসে আসছে। শালা এখানে এসেছিস একবারও বলার প্রয়োজন মনে করলি না? সেই তো 4 বছর আগে দেবদাস হয়ে একা একা থাকা শুরু করলি, আর আমাদের বন্ধুত্বের কথা তো তুই ভুলেই গেছিস। কথাটা শোনা মাত্রই বুঝে গেলাম এ আর কেউ নয়, বরং সাকিব। কারণ এভাবে চর শুধু আমাকে ওই মারতো। আর যেহেতু বন্ধুত্বের কথা, তাহলে শতভাগ নিশ্চিত এখন ছায়া ছেড়ে যাওয়ার পর নিজেকে একা থাকতেই শিখিয়েছি। এক কথায় ছিলাম, একা ছিলাম। যদিও এমনটা না হলেও পারত, কিন্তু নিজের জেদের কাছে নিজের মন সেদিন হার মেনেছিল। মারছিস ভালো কথা, তবে এত জোরে মারার কি আছে? ওরে বাবা, বাবুটা ব্যথা পাইছে, আসো একটু আদর করে দেই। বলেই আরো একটা বসিয়ে দিল। আমি যতটা অন্যায় করেছি তার থেকে এই আঘাতগুলো হয়তো অল্পই। কারণ রাকিব ও আমি ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। আর সেই আমি শুধু নিজেকে কষ্ট দিতে গিয়ে সাথে আরো অনেককে কষ্ট দিয়েছি। তাই তো আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে মারটা সহ্য করছি। বিয়ে করলি, বাচ্চার বাবাও হয়ে গেলি, জানালি না। ভাগ্যিস আমার নেটওয়ার্ক এখানে ছিল, না হলে কিছুই জানতে পারতাম না। এক মিনিট, বিয়ে করেছি, আমার বাচ্চাও হয়েছে, মজা নিচ্ছিস? ওমা, মজা নেওয়ার কি আছে? ছায়া তোর বউ না? ছায়ার সন্তান তোর সন্তান না? ও এখন নিজে আবার সব লুকাতে চাচ্ছিস? দেখ তো এই ডাক্তারকে চিনতে পারিস কিনা। সেখানে উপস্থিত একজন মেয়ে ডাক্তারকে দেখিয়ে বলল, তার চোখগুলো আমার কাছে খুবই পরিচিত, কিন্তু মনে করতে পারছি না। কিছুক্ষণ ভেবে তারপর জবাব দিলাম, কে রে? তোর কোনো আত্মীয় নাকি? ভাইয়া দেখছিস, বলেছিলাম না আমার কথা ওনার মনে নেই? তুই বাজি ধরেছিলি, এখন আমার টাকা দে। রাকিবও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে। তুই সত্যিই চিনতে পারতেছিস না? কেন জানি না, তার আওয়াজটা আমার পরিচিত লাগছে। তাও যত মনে করতে পারছি না। খুব কাছের একজন ছিল হয়তো। হঠাৎই মনে পড়ে যায়, মুখে হাসি অজান্তে ফুটে ওঠে, আর অস্পষ্টভাবে নামটা উচ্চারণ হয়ে যায়, মুমু। নামটা বলার সাথে সাথেই মুমুর মুখে একটা হাসি ফোটে। আর বাজি যে তার খুশিতে রাকিব উড়াধুরা নাচতে থাকে। তবে মুহূর্তেই মুমু ছায়ার দিকে তাকিয়ে হতাশ হয়ে যায়। আরে মুমু, প্রথম দিন থেকেই তোমার চোখগুলো চেনা চেনা লাগতেছিল। তবে ছোটবেলার সেই মুমু এত সুন্দর ও স্মার্ট হয়ে গেছে, কখনো কল্পনাতেই আসেনি। হ্যাঁ, আর কত কি বলবেন? আমি তো প্রথম দিনই চিনেছিলাম, তবে দেখতে চাইছিলাম আমার কথা আপনার মনে আছে কিনা। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশন আপনার কন্যা সন্তানের জন্য। মুমু আর রাকিব আমরা বাইরে গিয়ে কথা বলতে পারি। বাইরে কোথায় নীরব পরিবেশ। চলেন আমার কেবিনে বসে কথা বলি। সব কথার মাঝে একজোড়া চোখ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। তার মনে কিছু প্রশ্নের ঢেউ চলছে। সেও কিছু বলতে চাচ্ছে হয়তো। তবে সেদিকে খেয়াল না করে রাকিব ও মুমুর সাথে কথা বলতে চলে গেলাম। কেবিনে যাওয়ার পর, কি বলবেন যার জন্য নীরব পরিবেশ প্রয়োজন? আপনি এতটাই পর করে দিলে এখন? যাই হোক, সময়ের সাথে মানুষ পরিবর্তন হয় শুনেছিলাম, আজ দেখেও নিলাম। তাহলে তুমি রাকিবকে বলেছ আমার কথা আর এই বিয়ে বাচ্চার কথা? যা সত্যি ততটুকুই তো বলেছি, কোনো ভুল বলেছি কি? না, আমি ভুল বলিনি, সবই সঠিক বলছো। তবে সেটা শুধু স্বপ্নে আঁকা সত্যিটা। বাস্তব হলো সে এখন অন্য কারো স্ত্রী ও সন্তানের মা। মানে কি বলতে চাচ্ছিস? তাহলে তুই ওকে নিয়ে আসলি, সব কিছু ব্যবস্থা করে দিলি এসব? অদ্ভুত, একটা মানুষের সাহায্য করতে পারে না? আমিও সেটাই করেছি। মনে কর, শুন, সে চলে যাওয়ার পর থেকেই একা ছিলাম। আর এখানে আমার জন্য পাত্রী দেখতে আসে। সেখানে স্টেশনে তার সাথে দেখা। তার স্বামীর সাথে হয়তো থাকে না কোনো সমস্যার কারণে। তারপর সবটাই খুলে বললাম ওদের। বড়ই অদ্ভুত, তবে রহস্য থেকেও যেন আবার নেই। সেটাই। তবুও ওর সাথে তোর একবার হলেও সরাসরি কথা বলা দরকার। দেখ ওর মুখ থেকে সত্যটা কতটুকু জানা যায়। শোন, তোর মুখে তোর জীবনের গল্প বললে তুই নায়ক আর ভিলেন তোর প্রাক্তন। আবার সেই একই গল্প তার কাছ থেকে শুনতে চাইলে তুই ভিলেন, সে নায়িকা। তাই ওর কথাগুলো শুনতে হবে। শুনবো, কিন্তু ওর অবস্থাটা একটু ভালো হোক তারপর।
তাছাড়া আজ রাতেই ওর মুখের কথাগুলো জানবো, যখন ওর বাবা চলে যাবে। সেটাই ভালো, তবে ভুলটা আমারই ছিল। না জেনে যা চোখে দেখেছি সেটাই বলেছি। আসলে যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। সমস্যা নেই, তোমার সাথে তো আজ প্রায় 12 বছর বা 14 বছর পর দেখা হলো। তোমার জীবন সম্পর্কেও জানবো, চিন্তা করো না। তবে তোমার স্বামীর কথা তো কিছুই বললে না। আমার কথাটা শুনে সে হাসতে লাগলো। তার এই অদ্ভুত হাসি দেখে মোটেও অবাক হইনি, কারণ এখনো সেই আগের মতোই হাসতে জানে। সেটা দিকে বিস্মিত হয়েছি। আমি এখনো বিয়ে করিনি, কারো অপেক্ষায় আছি। রাকিব ভাইয়ের কি খবর? ও মা, তোমরা এতদিন যোগাযোগ করছো আর এটা জানো না? ও তো আমার খালাতো বোন, ইশরাতের ওপর লাইন মারছে। শীঘ্রই বিয়ের প্রস্তাব দিবে শুনলাম। আপনি? আর কিছু বলতে দিইনি ওকে, আমি বললাম। আর একবার আপনি বললে আর কথাই বলবো না, উঠে চলে যাব এখান থেকে। ওকে বাবা, সরি, আর বলবো না। কিন্তু তোমার বোনের সাথে লাইন মারে জেনেও চুপ থাকার কারণ? দেখো, ও আমার বন্ধু। ওরা যখন একে অপরের প্রতি দুর্বল হতে থাকে তখন ওই ইসরাতের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কারণ ইসরাত আমার বোন। আর ও জানে বিষয়টা এগিয়ে নিয়ে গেলে হয়তো বন্ধুত্ব নষ্ট হবে। ও যদি খারাপ হতো তাহলে এতদিন হাত পা ভেঙে দিতাম। সেটাও কথা। তারপর পুরাতন সবার সাথে অনেকক্ষণ আড্ডা দেই। দিতে দিতে বিকেল হয়ে যায়। ছায়া মোটামুটি সুস্থ, তাই আমি ওর সাথে কথা বলার সিদ্ধান্ত নেই। আর মুমুর সাথে মুমুদের বাসায় যায় রাকিব। আমি ছায়ার কাছে যাওয়ার জন্য হাঁটতে থাকি। মুমু আর রাকিব দুজনেই আমার ছোটবেলার বন্ধু, যদিও মুমু আমাদের বয়স ও ক্লাসের দিক থেকে ছোট ছিল, তবে আমাদের তিনজনের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল। ষষ্ঠ শ্রেণীতে থাকার সময়ই মুমুর বাবার চাকরির জন্য ওরা চলে যায়। মুমু রাকিবের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার নিয়ে গিয়েছিল, আমারটাও ছিল। তবে ভার্সিটিতে উঠে ছায়ার সাথে পরিচয় ও সম্পর্ক শুরুর পর সবই যেন আমি বন্ধ করে দিয়েছিলাম। তাই হয়তো মুমু আমাকে আর খুঁজে পায়নি। আর আজ এত বছর পর দেখা, কতটাই না পরিবর্তন হয়ে গেছে। ভাবতে ভাবতে ছায়ার কেবিনে এসে যাই। ছায়া ওর সন্তানের হাত বুলিয়ে দিতেছে। সুন্দর লাগছে দুইজনকেই। বাইরে থেকেই নক করে বলি, আসবো? তোমার আসতে আবার অনুমতি নেওয়ার কি আছে? তুমি অন্যের স্ত্রী, তার উপর একজন মেয়ে মানুষ। আমি পুরুষ হয়ে তোমার কাছে সরাসরি এভাবে চলে আসতে পারি না। ও দেখো, আমার মেয়েটা কত সুন্দর হয়েছে। আমি তো ভেবেছিলাম ওর মুখ দেখতেই পারবো না। এখানে আমি কিছু প্রশ্নের উত্তর জানতে এসেছি তোমার কাছ থেকে। কথাটা শুনে দুজনেই নীরব হয়ে যায়। নীরবতা ভেঙে সেই আগে বলল, হয়তো যা শুনতে চাচ্ছি তাই বলবে। শরীরে অদ্ভুত এক শিহরণ জেগে গেল। কেন জানি সব সত্য হওয়ার ভয়টাই হচ্ছে। তবু নিজেকে শক্ত করলাম। আর ও বলতে শুরু করলো, ক্ষমা করে দিও, তোমাকে ঠকাতে চাইনি, আবার হারাতেও চাইনি। কিন্তু প্রকৃতির কি লীলা খেলা, তোমাকে হারিয়েছি আবার ঠকিয়েছি। রাব্বির সাথে হঠাৎই পরিচয় হয়। পরিচয় হওয়ার ধারণাটাও অদ্ভুত ছিল। তবে আমার মনে তার জন্য অন্য কিছুই ছিল না। আমাদের সম্পর্কের ইতি ঘটার 4 মাস আগেই তার সাথে আমার পরিচয়। এতটুকু বলেই দীর্ঘশ্বাস ফেলল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে, আর অস্পষ্টভাবে উচ্চারণ করি, তারপর সে আমাদের এলাকার এক ফ্লেক্সিলোডের দোকানদারের বন্ধু। সে দোকানদারের আবার আমার ভাই হয়, সেটা তো তুমি জানতেই। সেখান থেকে সালাম ও কথাবার্তার ফর্মালিটিস থেকেই আস্তে আস্তে পরিচয়। তারপর তোমার সাথে আমার ঝগড়া হলে আমার খুব মন খারাপ থাকতো। তখন উনি আমাকে সাহস ও মন জোর দিতেন। আস্তে আস্তে তার থেকে আকৃষ্ট হতে থাকি। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলি, তারপর তুমি যখন ওনাকে নিয়ে আমাকে সন্দেহ করতে এবং ঝগড়া করতে, তখন তোমার উপর খুব রাগ হতো। সব সময় মনে হতো তুমি আমায় বিশ্বাস করতে পারো না। তারপর সব কিছুই আমি ওনার সাথে আলোচনা ও নিজের কষ্টটা বোঝানোর চেষ্টা করি। উনি খুব সহজেই তখন বুঝে যায়। আর তোমার বিরুদ্ধে যতটা বললে আমি তোমাকে অবিশ্বাস করব, সেও ঠিক ততটাই বলে। এইবার আর কিছুই বলি না, নীরব হয়ে তার দিকে তাকিয়ে আছি। তোমার থেকে দূরে
আমি একা ছিলাম, যদিও যোগাযোগ হতো তবুও একাকিত্ব আমার পিছু ছাড়তো না। তার সাথে পরিচয় ও আমার কষ্টগুলো সহজে বুঝে আমার প্রতি তার বিশ্বাস দেখে তার সকল কথাই আমি বিশ্বাস করতে থাকি আর তোমার থেকে দূরে যেতে থাকি। অতীতের ঘোরে যে কখন চোখে জল এসেছে তা খেয়ালই করিনি। নিজেকে সামনে নিয়ে জিজ্ঞেস করলাম, তারপর? আমার একাকিত্ব যেন রাব্বি দূর করে দিতে চেয়েছিল। যতই দিন যাচ্ছিল তার প্রতিটা কাজ আমার ভালো লাগতে শুরু করে, আর তোমার প্রতিটা কথায় আমার রাগ হতে থাকে। আমি রাব্বির গার্লফ্রেন্ডের সাথে ওর ব্রেকআপ করিয়ে আমি সম্পর্কে জড়িয়ে যাই নিজের অজান্তেই। কোনো কিছুই নিজের অজান্তে হয় না, বরং স্বার্থই টেনে আনে সবকিছু। হতে পারে সম্পর্কে জড়িয়ে যাওয়ার এখন আমরা দুদিক থেকে যে কোনো একদিকে যেতে হবে, হয় তুমি না হয় রাব্বি। তুমি তো আমাকে বিয়ের কথা বলেছিলে, তাহলে এসব কেন হলো? আমি চাইনি আমার মিথ্যা নাটকের সবার চোখে খারাপ হয়ে যাই, তাই আমি রাব্বির দিকটাই বেছে নেই। নিজের স্বার্থ ও সবার চোখে নিজেকে ভালো রাখতে তোমার সাথে পালানোর নাটক করি। কিন্তু সেদিন আমি স্টেশনে যাইনি তোমার সাথে, বরং গিয়েছিলাম রাব্বির সাথে। উঠে দাঁড়িয়ে পড়ি, আর হয়তো সহ্য করার ক্ষমতা আমার হচ্ছিল না। দাঁড়াও, এখনই কোথায় যাচ্ছ? যা জানার ছিল তা তো জেনে নিয়েছি, আরই বা জেনে কি করব? তোমার নিজের মনের প্রশ্নগুলো করবে না? কিছু কিছু জিনিসের অপূর্ণতাই শ্রেয়। হয়তো, তবে সেদিন একই ট্রেনে রাব্বির সাথে এখানে যাত্রা করেছিলাম, যাতে কখনো তুমি বুঝতেই না পারো যে আমি এখানে থাকবো। কিন্তু ভাগ্যের পরিহাসের কাছে হেরে গিয়েছি। অনিচ্ছায় হোক বা ইচ্ছায় ঠিকই তোমার চোখের সামনে পড়ে গিয়েছি। আচ্ছা, একটা কথা। বলো। তাহলে তোমার বাবা কেন বলল তোমার বোন মায়া আছে, যাকে রাব্বি ধর্ষণ করেছে? আর কেনই বা তুমি তোমার বাবার সাথে মিথ্যা বলবে? উনি আমার চাচা, বাবার যমজ ভাই। বাবা বছর দুয়েক আগেই মারা গিয়েছে, তবে ওনাকে বাবা সবটাই বলে গিয়েছে। আর ওনার মেয়ের নামে মায়া, যাকে রাব্বি নামের একটি ছেলেই ধর্ষণ করে। ছেলেটির শাস্তি এখনো হচ্ছে, তবে বাবা মারা যাওয়ার উনি অদ্ভুত হয়ে গিয়েছে। তাদের দুজনের জীবনের ঘটনা একত্র করেই বলে। ও, অদ্ভুত তাই না? তবে এটাই সত্যি, যমজ মানুষের ক্ষেত্রে অনেকটাই সময় একরকম। তবে উনি মিথ্যা বলেনি, বরং দুটো ঘটনাকে একত্র করে একটি বানিয়ে বলেছেন। ও আচ্ছা। আর আমার এই অবস্থা হয়তো আমারই পাপের ফল। সে আমার রূপকেই ভালোবেসেছিল। কাজের চাপে যখন আমার রূপ নষ্ট হতে থাকে, তার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। এ নিয়ে ঝগড়া অশান্তি তো লেগেই থাকে। এক পর্যায়ে সে আমায় পতিতালয়ে বিক্রি করে দিতেই চেয়েছিল। পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হয়নি, বরং উল্টো ক্ষতির সম্মুখীন হচ্ছিলাম। তাই তো স্টেশনে ছিল আমার শেষ ভরসা। তারপর দুজনেই আবার নীরব হয়ে যায়। নীরবতা বজায় থাকে আমাদের মাঝে অনেকক্ষণ। তবে এইবার নীরবতা ভেঙে আমি বলি, কালই চলে যাচ্ছি এখান থেকে। ভালো থেকো, নিজের এবং স্বামীর সন্তানের খেয়াল রেখো। স্বামী? সে স্বামী হওয়ার যোগ্যই নয়। আজ তোমার মুখে ভুলটা তার, এখানে তোমার কম ভুল নেই। সে যদি ভুল বুঝতে পেরে সবটা ঠিক করতে পারে, তাহলে তুমি কেন নয়? সে কিছু বলতে চেয়েও বলতে পারেনি, কারণ কেবিনে নিপা, ছায়ার বাবা ও রাব্বি প্রবেশ করে। তাদের দিকে তাকিয়ে আমার দিকে অবাক হয়ে তাকায়। আমিও মুচকি এসে সেখান থেকে চলে আসি। জানি না সে হাসিটার মানেটা বুঝতে পেরেছে কিনা। তাকে আজও যে ভালোবাসি, না তা নয়, বরং তাকে আজও ভালোবেসেও ভালোবাসি না। আমি তোমার হাসির মানেটা বুঝতে পেরেছি। এই হাসিটা যে 4 বছর আগের সেই হাসিটা, যেটা দিয়ে তুমি আমাকে বোঝাতে আমার কষ্ট তুমি সহ্য করতে পারো না। তুমি থাকতে আমাকে কষ্ট পেতেও দিবে না। কিভাবে তুমি অসম্ভবকে সম্ভব করো জানা নেই। এর আগেও করেছ, তবে কখনো উত্তর দেওনি, তাই আজ আর জিজ্ঞেস করলাম না। তুমিও ভালো থেকো প্রিয়। বলতে চেয়েছিলাম তোমায়, তবে বলতে পারলাম না।
কথাগুলো মনের গহীনে বলেই এক ফোঁটা চোখের জল ফেলল। যখন বাড়িতে ফিরি সবটা যেন আগের মতো হয়ে যাচ্ছে। সবাই হাসি খুশিভাবে রয়েছে। অবাক করার বিষয়, আজ সেই মেয়েটাও হাসছে, যার কিনা নিরাশ হওয়ার কথা। সবার সাথে আমিও আনন্দে মেতে উঠলাম। রাতের বেলা খাবারের পর লিলু আমাকে ছাদে ডাকলো, জানি না কেন, তবে আমিও গেলাম। আমি সব শুনেছি পরিবারের লোকের কাছে। সে ছেলেটা ঠিক নয়, যেটা প্রমাণ করার জন্যই আপনি এমনটা করেছেন। আজ প্রথমবার মনে হচ্ছে কাউকে পেলে নিজের জীবনটা সার্থক হবে, আর সেই মানুষটা যে আপনি। আমি মুচকি হাসি, তবে শব্দ করি না। হাসছেন যে? আপনি সুন্দর, মায়াবী, তবে আমি আপনাকে কখনো নিজের অনুভূতিতে অনুভব করতে পারিনি। তাই আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। একবার বিয়ে হয়ে গেলে সবটা ঠিক হয়ে যাবে। আমি এখন বিশ্রাম নিতে যাচ্ছি, শরীরটা অনেক দুর্বল। যদি কিছু মনে না করতেন আমি ঘুমোতে যেতে পারি। সে আর আটকায়নি, ভাবে তার প্রতি রাগ করে কথাগুলো বলতেছি, তাই মন খারাপ করে হ্যাঁ সম্মতি দেয়। আপনি হয়তো আজ না করছেন, তবে একদিন হ্যাঁ ঠিকই করবেন, আর আমি সেই দিনটার জন্যই অপেক্ষায় থাকব। আমি জানি আপনার জীবনে কেউ নেই, তাই তো কেউ হয়ে উঠতে চাই। কাল সবার সামনে আপনি হ্যাঁ বলবেন। মনে মনে কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। বিছানায় শরীর এলিয়ে দিতেই চোখ দুটো বন্ধ হয়ে এসেছিল। সারাদিনের দখল যেন অনেকটাই দুর্বল করে তুলেছে। আবার কাল যখন চলে যাওয়ার কথা বলবো, তখন হয়তো আরও এক মানসিক দখল যাবে। অদ্ভুত জীবনটা। পরের দিন সকালে যখন নাস্তা করতেছিলাম, তখন চলে যাওয়ার প্রসঙ্গটা তুলি। এমন কথায় সবাই অবাক হয়। লিলু সেই তালিকার বাইরে নয়। সে ভেবেছিল হয়তো কাল রাতে মজার ছলে বলে দিয়েছি, তবে এতটা সিরিয়াসলি বলেছি সেটা আর বুঝতে পারেনি। আমার কাছে সবাই নানা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে, তবে আজ কারো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তাই তো চুপচাপ তাদের প্রশ্নগুলো শুনে না শোনার ভান করে বসে আছি। এত কথা বলার পরও যখন উত্তর পায় না, তখন তারা ঠিকই বুঝে যায়, আর কথা বাড়িয়ে লাভ হবে না। আমিও নাস্তা শেষ করে রাকিব মোমোদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মোমোর বাড়ির যাওয়ার কথা দুপুরে, তবে আমি একটু আগেই যাচ্ছি। জানি না কেন যেন মোমোর প্রতি এক অদ্ভুত টান অনুভব করছি। আমি সেখানে পৌঁছে দেখি রাকিবও সেখানে রয়েছে। আমাকে দেখে দুজনেই ভূত দেখার মতো তাকিয়ে আছে। কিভাবে এত তাড়াতাড়ি? কেন, এসে কি বিপদে ফেললাম নাকি? আমার প্রশ্নের উত্তর শুনেও তারা শোনেনি। একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। কি রে, কি ইশারা করছিস? কি লোকাতে চাচ্ছিস? চল আমার সাথে ওই দিকটায়। আর কিছু বলতে না দিয়ে টানতে টানতে বাড়ির পশ্চিম দিকে নিয়ে আসে, আর মোমো বাড়ির ভেতরে চলে যায়। সেখানে নিয়ে এসে কী সব আজগুবি কথাবার্তা বলছে, আমার মাথায় ঢুকছে না। তবে মোমোর এভাবে চলে যাওয়া আমাকে খুব ভাবাচ্ছে। হঠাৎই নজর গেল ঘরের জানালা দিয়ে ভেতরটায়। হয়তো অবাক নয়, বরং শকড হওয়ার মতোই কিছু ছিল। তার কিছুক্ষণ পর মোমো চলে আসে। দুপুর পর্যন্ত সবাই জমিয়ে আড্ডা দেয়। তারপর দুপুর 4টায় ট্রেনে যাওয়ার পালা আসে। সবাইকে নিয়ে স্টেশনে চলে আসি। অপরদিকে লিলুর পরিবার ও আমার পরিবারও চলে আসে। ট্রেন ছাড়ার ঠিক মিনিট 5 আগে হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে লিলু। তবে সে পৌঁছানোর আগেই আমি মোমোর সামনে হাঁটু গেড়ে বসে পড়ি। এই ছন্ন ছাড়া জীবনের একজন হবে কি? ভালোবেসে এই অমানুষটাকে মানুষে করবে কি? হাসতে শেখাবে কি নতুন করে? আবার হবে কি আমার হাসির কারণ? রোজ সকালে চোখ খুলে তোমাকে দেখতে চাই, এ দুটো চোখ। সকালে ভিজে চুল যখন চিরুনি ধোয়াবে, তখন তোমার চুলের ঘ্রাণ নেওয়ার সুযোগটা কি দিবে? ভালোবেসে সারাটা জীবন পাশে চলতে চাই, অধিকারটা কি দিবে? রাগ অভিমান করার অধিকারটা কি দিবে? ভালোবাসি প্রিয়, অনেক বেশি ভালোবাসি। চলো না দুজন নীল আকাশে ভাসি। বিয়ে করবে আমায়? মোমো অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে আছে। সে হয়তো এটা কল্পনাও করতে পারেনি। তবে এমন প্রপোজ দেখে রাকিবও বলতেছিল, এই সুযোগটার মিস করিস না। স্টেশনে থাকা প্রত্যেকটা ব্যক্তির নজরে ছিলাম। হ্যাঁ, করবে জানতাম, তবে না করতেও পারে। বিষয়টা মনে ভয় নিয়ে এসেছিল, তবুও বলে দিয়েছি। আর সে হ্যাঁ করেছে।
পেছনে ফিরে লিলুকে দেখতে পাই। সে একগুচ্ছ গোলাপ এঁকে দিয়ে শুভকামনা জানায়, চোখের জলগুলো আড়ালেই রেখে দেয়। সে ট্রেনেই আমরা সকলেই ফিরে আসি। লিলু হয়তো সত্যিকারের ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলেছে, তবে সে আমার হাসিতেই নিজের সুখটা দেখে নিয়েছে। তাই সবটা হাসি খুশি মেনে নিয়ে শুভকামনা জানিয়েছে। মোমোর বাড়িতে জানালা দিয়ে শুধু তার নিজের ছবিগুলোই দেখতে পেয়েছে। মোমোর খাটে মাথার উপরে আমার ইয়া বড় একটি ছবি, যার মধ্যে লেখা ভালোবাসি প্রিয়। এমন করে কেউ ভালোবাসতে জানে সেটাও অজানা ছিল। তাই তো হারাতে চাইনি, বরং ভালোবেসে আঁকড়ে নিতে চেয়েছি। সে ভালোবাসে না এরকমও নয়, বরং তার মনের অনুভূতিগুলো জেগে উঠেছে। ছুপ ছুপ ট্রেন চলছে। ট্রেনের সাথে সাথে নতুন একটি জীবনের সূচনাও চলছে।